মশির ভাই। হ্যাঁ বলেন। আমি ভাবছি আমি মনে হয় কিছু শুনতেছি না। আচ্ছা, ঠিক আছে। আমার কথা শোনা যাচ্ছে? জি, আসসালামু আলাইকুম ভাই, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, শোনা যাচ্ছে। একটু নেটওয়ার্ক ইরোর ছিল, মাফ চেয়ে নিচ্ছি আপনাদের। বইটা দেখা যাচ্ছে? হ্যাঁ, আর একটু জুম করলে ভালো হবে। হ্যাঁ, ঠিক আছে, দেখা যাচ্ছে ভাইয়া। রনি, হ্যাঁ, রনকের থেকে একটু দেখবো, কারণ হচ্ছে আইসিইউর অনেক অনেক বিরাট একটা জিনিস। প্রথমে বলে নিচ্ছি, এটা দুইটা ক্লাস লাগবে। একটা ক্লাস দেয়া আছে শিডিউলে, একটা ক্লাসটা কমপ্লিট করা একটু বেশ ডিফিকাল্ট হবে। গত বছর খুব কষ্ট করে মোটামুটি করেছিলাম, তাও বেশ দু একটা টপিক বাদ চলে গেছে। তো আইসিইউ থেকে একটা 25 মার্কস এর একটা টোটাল কোয়েশ্চেন কিন্তু আসে প্রতিবার, 25 মার্কসের। সেখানে 5টা বা 4টা কোয়েশ্চেনের মধ্যে 2টা কোয়েশ্চেন একটু মুখস্থ টাইপ, আর বাকি ক্লিনিক্যাল ওরিয়েন্টেড থাকে 2টা বা 3টা কোয়েশ্চেন। আচ্ছা, এখন আইসিইউ এর অ্যাডমিশন কি আসলে বলেন তো? আইসিইউ এর অ্যাডমিশন ক্রাইটেরিয়া ইন শর্ট বলেন, আইসিইউ এর অ্যাডমিশন ক্রাইটেরিয়া কি? ভাই, পেশেন্টের হচ্ছে রেসপিরেটরি ফেইলিওর থাকবে, মাল্টি অর্গান হচ্ছে ফেইলিওর থাকবে। আর আরেকটা ক্রাইটেরিয়া আছে ভাই, পেশেন্ট হচ্ছে আবার রিভার্স করে আগের পজিশনে যেতে পারবে, যাতে আগে এক পজিশন আবার যেতে পারে। এটাও একটা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। ক্রাইটেরিয়াটা হচ্ছে একটা, মানে একটা কথায় যদি বলি, সেটা হলো আইসিইউ অ্যাডমিশন ক্রাইটেরিয়া হচ্ছে 2টা অর্গান সাপোর্ট লাগবে। যদি কোনো একটা রোগীর 2টা অর্গান সাপোর্ট লাগে, সেটা একটা, যে কোনো 2টা, রেনাল এবং কার্ডিয়াক সাপোর্ট। আচ্ছা, যদি রেসপিরেটরি সাপোর্ট দরকার হয়, রেসপিরেটরি সিস্টেমের দরকার হয়, সেক্ষেত্রে এটা হবে সিঙ্গেল অর্গান সাপোর্ট। ডাবল অর্গান সাপোর্ট যদি হয়, তাহলে রেনাল এবং কার্ডিয়াক, অথবা অন্য যে কোনো অর্গান, নিউরো, যে কোনো অর্গান সাপোর্ট হলে 2টা অর্গান সাপোর্ট। আর যদি রেসপিরেটরি হয়, সিঙ্গেল অর্গান সাপোর্ট লাগলেও সেক্ষেত্রে অ্যাডমিশন ক্রাইটেরিয়া। আর সবগুলোর ক্রাইটেরিয়ার 1 নম্বর ক্রাইটেরিয়া হবে এই ডিজিজ গুলা পটেনশিয়ালি রিকভারেবল হইতে হবে, পটেনশিয়ালি রিকভারেবল। মোদ্দা কথায় এই 3টা হচ্ছে আমার আইসিইউ অ্যাডমিশন ক্রাইটেরিয়া। ঠিক আছে, তো এগুলো বিভিন্নভাবে একটু ইলাবোরেট করা আছে, ওগুলো আপনারা দেখে নেবেন। ডিসচার্জ ক্রাইটেরিয়া ফ্রম আইসিইউ, প্রশ্নগুলো। ডিসচার্জ ক্রাইটেরিয়া ফ্রম আইসিইউ হচ্ছে, যদি শর্ট করে বলি, বই থেকে না, আমরা একটু নিজের আলোচনা থেকে, আমরা একটা রোগীকে আইসিইউ তে যখন নিচ্ছি, প্রথম ইয়েটা কি হবে? প্রথম কি হবে? প্রথম হবে যে রোগীটার অ্যাডমিশন ক্রাইটেরিয়া ছিল রেনাল সাপোর্ট, অথবা অথবা কার্ডিয়াক সাপোর্ট, অথবা রেসপিরেটরি সাপোর্ট, অথবা নিউরো সাপোর্ট। যে সাপোর্টটার জন্য ভর্তি হয়েছিল, ওই সাপোর্টটা যদি আর না লাগে 1 নম্বর, তাহলে 1 নম্বর কি হইলো? যেই সাপোর্টটার জন্য এই রোগীটা আইসিইউ তে ভর্তি হয়েছিল, যদি এই সাপোর্টটা আর এখন না লাগে, তখন আমি এই রোগীটাকে ছাড়তে পারবো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তার জিসিএস এর ইমপ্রুভ। তারপর হচ্ছে তাকে কোনো ধরনের আয়নোট্রপ লাগছে না, তাকে তার ইলেকট্রোলাইট কোনো ইমব্যালেন্স নাই, তার হচ্ছে কোনো কার্ডিয়াক অ্যারিথমিয়া নাই, ভ্যাসোপ্রেসর লাগছে না, নিউরোলজিক্যাল যদি স্ট্যাবিলিটি থাকবে, যদি কোনো সিজার থাকে সেটা কন্ট্রোলড ওষুধ দিয়ে। আরেকটা হচ্ছে পেশেন্টের যদি ট্রাকিওস্টমি থাকে, ট্রাকিওস্টমি থাকা অবস্থায় আমি রোগীকে ডিসচার্জ দিতে পারবো, কিন্তু ট্রাকিওস্টমিতে যদি ফ্রিকোয়েন্ট সাকশনিং, অনেক বেশি সিক্রেশন থাকে, সেই ক্ষেত্রে এই সিক্রেশন বেশি থাকলে সেক্ষেত্রে আমি দিতে পারবো না।
তাইলে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকা যাবে না, তার এমনি বেসলাইন হার্ট রেট, ব্লাড প্রেশার, রেসপিরেটরি রেট এগুলো ঠিক থাকতে হবে। তারপর হচ্ছে তার যেই অর্গান সাপোর্ট নিয়ে ভর্তি ছিল সেই অর্গান সাপোর্টটা লাগতেছে না। তারপর হচ্ছে ইলেকট্রোলাইট ডিরেঞ্জমেন্ট থাকবে না, কার্ডিয়াক এরিথমিয়া থাকবে না। তারপর হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস এগুলো থাকবে না, জিসিএস এর ইমপ্রুভ থাকবে, সে নিজের এয়ারওয়েটা নিজে কন্ট্রোল করতে পারবে। তারপর হচ্ছে যদি ট্রাকিওস্টমি থাকে সেই ক্ষেত্রে তাকে মিনিমাম ফ্রিকোয়েন্ট সাকশনিং যদি লাগে, তখন মানে খুব অল্প সাকশনিং লাগলে তখন তাকে আপনি ছেড়ে দেবেন, যদি বেশি লাগে দিতে পারবেন না। আচ্ছা, ইন্ডিকেশনের মধ্যে এখানে আমাদের ট্রাকিয়াল ইন্টিউবেশনের একটা ইন্ডিকেশন আছে, আমরা আইসিইউ তে অনেকভাবে আছে। একটা রোগীর ট্রাকিয়াল ইন্টিউবেশন করার জন্য ইন্ডিকেশন যদি হয় সেই ক্ষেত্রে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো এখানে ভাগ করছে অ্যানেস্থেটিক, নন অ্যানেস্থেটিক। অ্যানেস্থেটিকের মধ্যে একটা ভাগ আছে, কিন্তু ওভারঅল একটা ট্রাকিয়াল ইন্টিউবেশনের মানে ইন্ডিকেশন বিভিন্ন ভাবে আছে। যে একটা প্রশ্ন যদি আসে যে হোয়াট আর দি ইন্ডিকেশনস অফ ট্রাকিয়াল ইন্টিউবেশন ইন ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, সেটার একটা প্রশ্ন। হোয়াট আর দি ইন্ডিকেশনস অফ ট্রাকিয়াল ইন্টিউবেশন ইন ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, অ্যান্সারটা একরকম। আর যদি অ্যাজ এ হোল ট্রাকিয়াল ইন্টিউবেশনের ইন্ডিকেশন আছে তাহলে আপনি অ্যানেস্থেটিক, নন অ্যানেস্থেটিক এভাবে ভাগ করা যায়। নন অ্যানেস্থেটিকের মধ্যে আরো একটু এলাবোরেট করা লাগবে ডিপ্লোমা লেভেলে, আর ইলাবোরেট না করলেও চলে। মা আস্তে আস্তে। তো এখন যদি আমি এই জিনিসটা ইন্ডিকেশনটা ভাগ করি অ্যানেস্থেটিক এবং নন অ্যানেস্থেটিক। অ্যানেস্থেটিকের মধ্যে হচ্ছে ওই যে যে কোনো একটা সার্জারি যদি আপনি ট্রাকিয়াল ইন্টিউবেশন লাগে, যেমন একটা জেনারেল অ্যানেস্থেসিয়া অথবা ডেন্টাল অথবা ইএনটি প্রসিডিউর করলেন, আপনি যদি অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে ইন্টিউবেশনটা না করেন, কারণ অ্যানেস্থেসিয়া দেওয়ার ক্ষেত্রে ইন্টিউবেশনটা ম্যান্ডেটরি না, ইন্টিউবেশন না করেও অ্যানেস্থেসিয়া দেওয়া যায়, তাইলে সেজন্য অ্যানেস্থেসিয়াটার অ্যানেস্থেটিক টেকনিকটার উপর নির্ভর করতেছে। কিন্তু যখন আবার পেশেন্টের সাথে কাছাকাছি যেতে পারতেছেন, একটা হেড নেক সার্জারি আপনি মাথার কাছে যেতে পারতেছেন না, এটা প্রন পজিশন একটা রোগী আছে, এই সমস্ত অবস্থায় কিন্তু আপনাকে ইন্টিউবেশন করতে হবে। আর একটা হচ্ছে যদি ট্রাকিয়াল টিউব, গ্যাস্ট্রিক ট্রাকিয়াল টিউব, ট্রাকিয়াল যে আমার টিউব আছে নর্মাল ট্রাকিয়া, এখানে যদি সয়েলিং হওয়ার সুযোগ থাকে অ্যাসপিরেশন বা এগুলোর কারণে, তখন আপনাকে ইন্টিউবেশন করতে হবে। এয়ারওয়ে সিকিউর, ইন্টারমিডিয়েট পজিটিভ প্রেসার ভেন্টিলেশন এগুলো আছে। আর নন অ্যানেস্থেটিকের মধ্যে আছে আপনার সমস্ত কিছু, যে আপনার জিসিএস কমে গেছে আপনি দিতে পারেন, বার্ন হয়েছে আপনি দিতে পারেন। এইগুলো হচ্ছে আপনার এটাকে কি বলবো, ফিজিওলজি, আপনার প্যাথোলজিক্যাল অথবা প্যাথোফিজিওলজিক্যাল ইন্ডিকেশন। কিন্তু কিছু কেমিক্যাল ইন্ডিকেশন আছে, অথবা আপনার এটাকে কি বলবেন আপনি, মেটাবলিক আছে, আরো দুই একটা মানে ইন্ডিকেটর। হোয়াট আর দি ইন্ডিকেটরস অফ ইন্ডিকেশন অফ ট্রাকিয়াল ইন্টিউবেশন, সেক্ষেত্রে তখন আসবে PO2 60 নিচে, তারপরে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড 40 উপরে অথবা 50 উপরে বলা যায়, ঠিক আছে। পিএইচ 7.2 এর কম, তারপরে রেসপিরেটরি রেট 30 এর বেশি বা 35 এর বেশি, তারপরে র্যাপিড শ্যালো ইন্ডেক্স যেটা আছে, ব্রেদিং ইন্ডেক্স, র্যাপিড শ্যালো ব্রেদিং ইন্ডেক্স যেটা আছে সেটার একটা মাত্রা আছে। আর টাইরাল ভলিউম কমে গেছে, ভাইটাল ক্যাপাসিটি কমে গেছে, টাইরাল ভলিউম কমে গেছে 5 ml পার কেজির বেশি কমে গেছে, ভাইটাল ক্যাপাসিটি কমে গেছে, এটা একটা ইন্ডিসিস আছে। এটা ইয়ের মর্গানের বইটা আছে, ওইটাও একটা ইন্ডিকেশন, কারণ দুইটা একসাথে হলে আপনার অ্যান্সারটা একটু স্ট্রং হবে। ক্লিয়ার? শোনা যাচ্ছে? ওকে, এবার ভেন্টিলেটর গুলা এখানে আমাদের আইসিইউ তে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাদের তাহলে আমরা পোস্টে। এড করে নিব বই থেকে আর একটু লিখে এখানে। হ্যাঁ, এডিট করে নিতে পারেন। আর হচ্ছে আপনার ওই যে ইয়েতে মর্গানের শুরুতেই চার্টটা একদম সরাসরি আছে, মর্গানটা আপনাদের থাকলে ইন্টিউবেশন ইন্ডিকেশন আপনি লাস্টে ইন্ডেক্স থেকে শুরু করবেন, ইন্ডেক্সে ইন্ডিকেশনটা বের করবেন, বের করলে একদম সিম্পলি জেনে যাবেন, একটা চার্ট আকারে আছে, সহজ, তাহলে আর কোনো কনফিউশন থাকবে না। এখানে টাইরাল ভলিউম কত একদম এক্সাক্ট ফিগারটা লেখা আছে, তারপরে ভাইটাল ক্যাপাসিটি কত এক্সাক্ট ফিগারটা লেখা আছে, আমার এটা এখনো মনে নেই, তবে এই ইন্ডিসিসটা লাগবে এখানে, কারণ এখানে এবিজি রেট অ্যানালাইসিস আছে, এবিজি অ্যানালাইসিসটাও লাগবে। আর হলো যে ওই রেসপিরেটরি রেট এগুলা, হ্যাঁ। আচ্ছা, তাহলে এরপরে হচ্ছে ওই ভেন্টিলেটর কি কি আছে, ভেন্টিলেটর যেমন যে ভেন্টিলেটরের মধ্যে কি কি আছে, যে ফেজেস কি আছে,
আপনাদের কম বেশি অনেকে আইসিইউ তে অনেকে কাজও করছেন, অথবা আপনি ব্লকের সময়ও কাজ করছেন, আবার অনেকে পেশাগতভাবেই আইসিইউ তে অনেক জায়গায় কাজ করেন, মোটামুটি একটু ওরিয়েন্টেশন থাকলেও থাকতে পারে। আবার যারা একদম ফ্রেশ, অনেকে বিভিন্ন পেরিফেরিতে অনেক জায়গায় আইসিইউ নাইও, আবার নিজেদের মেডিকেল কলেজে অনেক সময় আইসিইউ খুব একটা নাই। এইসব ক্ষেত্রে আপনারা একটু জেনে যেতে পারেন। ভেন্টিলেটরের ফেজ আছে 4টা। একটা ভেন্টিলেটরের ফেজ মানে কি? আমার এই তো শ্বাসযন্ত্র, এই শ্বাসযন্ত্র সেম জিনিস। তাহলে শ্বাসযন্ত্রে যেমন আমার একটা ইন্সপিরেটরি ফেজ আছে আমার শ্বাস প্রশ্বাসের সাথে, আবার একটা এক্সপিরেটরি ফেজ আছে, এক্সপিরেশন। তাহলে ইন্সপিরেটরি ফেজ, এক্সপিরেটরি ফেজ। এখন ইন্সপিরেশন শেষ হওয়ার জন্য, শেষ হয়ে এক্সপিরেশনে যাওয়ার জন্য একটা সাইকেল থাকবে না? কিছু একটা ঘটনা তো ঘটবে। যে মনে করেন আপনি শ্বাস নিচ্ছেন, আপনি শ্বাস নেওয়ার সময়, আপনি শ্বাস নেওয়াটা যদি এরকম হয় যে শ্বাস নেওয়াটা যদি এরকম হয় যে আপনার টাইডাল ভলিউমটা আপনি 40, আপনি 500 নেওয়া উচিত, আপনি 200 নিচ্ছেন বা 300 নিচ্ছেন অথবা 400 নিচ্ছেন। আমার নর্মাল একটা হেলদি পার্সন যদি আমি আমার যদি হিসাব করি 8 to 10 ml পার কেজি যদি আমি হিসাব করি, তাহলে আমি যদি 500 বা 500 ml টাইডাল ভলিউম আমি নিই, সাথে সাথে আমার ইন্সপিরেশনটা সরি। তাইলে এখন যদি আমি ইন্সপিরেশনটা এক্সপিরেশনটা, আমাকে একটা ফেজ লাগবে, যেহেতু একটা মেশিনকে আমাকে একটা ফেজ ঠিক করে দিতে হবে, সে কখন ইন্সপিরেশনটা শেষ করবে। ইন্সপিরেশনটা শেষ করার জন্য আমি ঠিক করে দিতে পারি যে তার টাইডাল ভলিউম 500 ml, অথবা ঠিক করে দিতে পারি ইন্সপিরেটরি টাইম 5 সেকেন্ড, অথবা ঠিক করে দিতে পারি আমি ইন্সপিরেটরি টাইম ঠিক করে দিতে পারি। আরেকটা জিনিস ঠিক করে দিতে পারি, সেটা হচ্ছে প্রেসার। আমি যদি প্রেসার ঠিক করে দিই, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট প্রেসার ওইখানে জেনারেট করে, যে আমরা জানি যেখানে বাতাস ঢুকলে একটা জিনিসের মধ্যে যখন এয়ারওয়ের মধ্যে যখন বাতাস ঢুকবে, তখন ওটা প্রেসার তৈরি হবে না? তাইলে বেশি করে বাতাস ঢুকলে প্রেসার আরো বেশি বাড়বে না নির্দিষ্ট ভলিউমে? তাহলে একটা নির্দিষ্ট প্রেসার সেট করতে পারি। তাহলে কি কি সেট করতে পারি? একটা ভলিউম সেট করতে পারি 500 ml, যে আরেকটা টাইম ঠিক করতে পারি যে 5 সেকেন্ড পর্যন্ত ইন্সপিরেশন হবে, 5 সেকেন্ডের মধ্যে যত পরিমাণ বাতাস আসে যেভাবে আসে। আরেকটা ঠিক করতে পারি প্রেসার। তাহলে এই 3টা সার্কেলের যে কোনো একটা সাইকেল যখন কমপ্লিট হবে, তার ইন্সপিরেশনটা শেষ হবে, এরপরে চলে যাবে কোথায়? এক্সপিরেশন। তাইলে এক্সপিরেশনে ওই যে ট্রিগার একটা টাইম দিতে হবে, যে টাইমটা যদি না দিই, তো টাইমটা যদি আমরা না দিই, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার কি স্ক্রিন চলে গেছে? স্ক্রিন আছে? আবার আসছে। স্ক্রিনটা চলে গেছে। চলে আসছে। আসছে? আসছে আসছে ভাইয়া। আসছে, একটু আওয়াজ দিয়ে, একদম চুপচাপ থাকবেন না। আচ্ছা, তাইলে আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে ভেন্টিলেটরের ফেজটা এইটা, তাহলে দুইটা গেল। 3 নম্বর হচ্ছে এক্সপিরেশন। এক্সপিরেশন কখন শেষ করবে? একটা ঠিক করতে হবে না? এক্সপিরেশন একটা টাইম দিতে হবে না? তো আপনি যে আমরা যে আই রেশিও দিই যে 1:2 অথবা এরকম, তো আমরা যেটা টাইম ঠিক করি, যে মনে করেন 12টা সার্কেল ঠিক করি, মানে 1 মিনিটের মধ্যে 12 বার শ্বাস নেবে। তাহলে এর মধ্যে আই রেশিও যদি আমি 1:2 সেট করি, তাহলে 1 মিনিটের মধ্যে 12কে ভাগ দিয়ে, তাহলে আমি এক্সপিরেশনের জন্য কত টাইম পাচ্ছি সেটা ফিক্সড হয়ে যায়। তাহলে ওইটা টাইম ফিক্স করলে এক্সপিরেটরি সাইকেলটা তখন চেঞ্জ হবে কোথায়? ইনস্পিরেশনে। ভেন্টিলেটর ফেজটা কি বোঝা যাচ্ছে? একটু বলেন, না বুঝলে আমাকে জিজ্ঞেস করেন, কারণ ভেরি বেসিক কোয়েশ্চেন এগুলো। মাজেদ ভাই আবার একটু বলেন। বলেন। আচ্ছা, একটা ভেন্টিলেটর, আমার ভেন্টিলেটর মানে কি আসলে? ডায়ালিসিস মেশিন মানে কি? কিডনি। ডায়ালিসিস মেশিন মানে কি? কিডনি। কিডনির কাজটা ডায়ালিসিস করে দেয়, ডায়ালিসিস মেশিন ঠিক করে দেয়। এখন ভেন্টিলেটর কি কাজ করবে? আমার একটা শ্বাসযন্ত্র, আমি যেভাবে শ্বাস নিই, ভেন্টিলেটরও এই শ্বাসটাই নিতে চেষ্টা করবে। আমার শ্বাসের মধ্যে দুইটা ঘটনা আছে, ইনস্পিরেশন এক্সপিরেশন, আছে কিনা? আছে। ইনস্পিরেশন বুঝতে পারি কখন? বুক ভরে যখন আমি শ্বাস নিই, তাহলে আমার একটা টার্গেট আছে যে আমি 500 ml টাইডাল ভলিউম ঢুকাবো। 500 ml ঢুকালেই আমি বুঝি যে আমার আর শ্বাস দরকার নাই, আমার অটোমেটিক কি হয়? এক্সপিরেশন শুরু হয়। তাহলে এই জিনিসটা ভেন্টিলেটরে যদি আমি ট্রান্সফার করেন, ওইখানে একটা ইন্সপিরেটরি ফেজ আছে, তাহলে ফেজটা এরপর এক্সপিরেশনের ফেজ হবে। যেহেতু সে মানুষ না, সে তো একটা মেশিনে তো জিনিস সেট করতে হবে, তাহলে ওখানে একটা সেট করতে হবে কতক্ষণ তুমি ইন্সপিরেশন দিবা। তাহলে সেটা হইতে পারে টাইম, যে আপনি
3 সেকেন্ড দিলেন, 3 সেকেন্ড ইন্সপিরেশন হবে। সেটা হতে পারে শুধু ভলিউম, যে 500 ml ভলিউম বাতাস ঢুকবে। সেটা হতে পারে প্রেসার। একটা অ্যালভিওলাসের মধ্যে যখন আপনি বাতাস দিচ্ছেন সেখানে প্রেসার বাড়বে না? প্রেসার বাড়বে। তাহলে একটা টার্গেট প্রেসার দিতে পারেন যে 30 হইলে ইন্সপিরেশনের ফেজ শেষ। তাহলে এই তিনটার যে কোনোটা আপনি দিতে পারেন, একটা প্রেসার, একটা ভলিউম, একটা টাইম। এই তিনটা সাইকেল যখন শেষ হবে, এই তিনটার যে কোনো একটা আপনি সেট করতে পারবেন। সব একজোটে একজোট হয়ে করতে পারবেন না। তাহলে এই তিনটার যে কোনো যখন সেট করবেন, যদি আপনি টাইম সেট করেন, তাহলে 3 সেকেন্ড পরে মনে করেন যদি 3 সেকেন্ড সেট করে দেন, 3 সেকেন্ড পরে ইন্সপিরেশন শেষ হয়ে এক্সপিরেশন চলে যাবে। তো এখানে টাইম সেট করেন, এক্সপিরেশন মনে করেন 2 সেকেন্ড, ইন্সপিরেশন 3 সেকেন্ড সেট করলেন, তাহলে এক্সপিরেশনের 2 সেকেন্ড পরে কি চলে যাবে? ইন্সপিরেশনের ফেজে চলে যাবে। হ্যালো, ভাইয়া ভেন্টিলেটর এতক্ষণ শোনা যাচ্ছিল না, এখন শোনা যাচ্ছে। চলে গেছিলাম আমি। ভেন্টিলেটর ফেজটা কি বোঝা গেছে? ভেন্টিলেটরের ফেজটা কি বোঝা গেছে? ভলিউম, টাইম আর জি ভাই, এখন একটু বুঝতে পারছি। করতে পারবো একটু সাইকেল ফ্রম ইন্সপিরেশন টু এক্সপিরেশন আর সাইকেল ফ্রম এক্সপিরেশন টু ইন্সপিরেশন, এই দুইটা জিনিস বুঝলে। কেন বুঝতেছেন না? আপনার একটা জিনিস তো এক্সপিরেশনের পর একটা জিনিস শেষ হইতে হবে না? একটা টাইম দিতে হবে, একটা ট্রিগার দিতে হবে, যে একটা ইন্সপিরেশন যখন শেষ হবে কিছু একটা তো বলতে হবে, একটা রেফারি তো লাগবে যে ভাই এক্সপিরেশনটা শেষ। সেই রেফারিটাই হচ্ছে আপনার এক্সপিরেশন সাইকেল ফ্রম ইন্সপিরেশন টু ইন্সপিরেশন। একটা ইন্সপিরেশন শেষ হলে ইন্সপিরেশন থেকে এক্সপিরেশনে চলে যেতে হবে না? একজনকে রেফারি তো দিতে হবে যে ভাই, কারণ এটা তো ভেন্টিলেটর। ভেন্টিলেটর তো মানুষ না, তাকে তো একটা জায়গায় সেট করে দিচ্ছেন। তাইলে এই যে একটা টার্ন ওভার হবে, ইন্সপিরেশন শেষ। ইন্সপিরেশন শেষ মানে মেশিনের এখানে এক্সপিরেটরি এবং ইন্সপিরেটরি দুইটা বাল্ব আছে। আপনি যেখানে যে শ্বাসতন্ত্রের এন্ডোট্রাকিয়াল টিউবের সাথে যে টিউবটা লাগায়, ওইখানে দুইটা টিউবের মধ্যে একটা হচ্ছে ইন্সপিরেটরি টিউব আর একটা হচ্ছে এক্সপিরেটরি টিউব। তাহলে একদিকে বাতাস ঢুকে একদিকে বাইরে হয়। তো বাতাসটা যে ঢোকার পরে আগে পরে একটা ভাই কিছু একটা তো লাগবে, যে জিনিসটা বলবে যে ভাই ইন্সপিরেশন শেষ করেন, বাতাস উল্টা দিকে রান করেন। সেই জিনিসটাই সাইকেল, এই জায়গা থেকে চেঞ্জ হচ্ছে। তাহলে ফেজ 4টা হয়ে গেল না? একটা ইন্সপিরেশনের পরে সার্কেলটা ঘোরা, জাস্ট চাকাটা ঘোরা। তাহলে ঘুরলো, ঘোরার পর এক্সপিরেশন শেষ হলে এখন আবার চাকাটা ঘুরে ইন্সপিরেশনের দিকে চাইতে হবে না? এইটাই 4টা ফেজ। এখন বোঝা গেছে? জি জি ভাইয়া। তাহলে এখন টাইপস অফ ভেন্টিলেটরটা হচ্ছে নন ইনভেসিভ, ইনভেসিভ। মানে যেটা এন্ডোট্রাকিয়াল টিউব দিবে সেটা ইনভেসিভ। ইনভেসিভের মধ্যে পজিটিভ প্রেসার আমরা কয়ভাবে দিতে পারি? তিনটা সাইকেল, প্রেসার সাইকেল, ভলিউম সাইকেল, টাইম সাইকেল, যেটা সেট করি আমি ওইটা হবে। আর নন ইনভেসিভ ভেন্টিলেটরের মধ্যে যেমন আমাদের এই যে পজিটিভ প্রেসার সিপ্যাপ যেটা আছে এখন, আমাদের যেটা ওই হাই ফ্লো নেজাল কোনোলে, এগুলো নন ইনভেসিভ ভেন্টিলেটরের মধ্যে কাজ করে। আর সিপ্যাপ মানে এবং যে সিপ্যাপ মাস্ক দিয়ে, বাইপ্যাপ মাস্ক দিয়ে যেটা টাইট করে ফেস মাস্ক দিয়ে দেয়, ওইটা হচ্ছে নন ইনভেসিভ ভেন্টিলেটর। বোঝা গেছে? এগুলো ভেরি বেসিক, একটু না বুঝলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। বিভিন্ন ধরনের মোড আছে, ডিফারেন্ট মোড অফ ভেন্টিলেশন। আপনারা যারা অনেকে আইসিইউতে কাজ করেন এগুলোর সাথে ওরিয়েন্টেশনে থাকতে পারে, তবে আমি সবার জন্য বলছি ওরিয়েন্টেশন থাকুক না থাকুক, সবার তো ক্লাস একটু মনোযোগ দেন। এখানে একটা হচ্ছে কন্টিনিউয়াস ম্যান্ডেটরি ভেন্টিলেশন, যেটা আমরা বহুল প্রচলিত বের করি। ওই রুগীটা শ্বাস নিচ্ছে কি নিচ্ছে না সে তাকাবে না, সে কন্টিনিউয়াস ম্যান্ডেটরি ভেন্টিলেশন করতেই থাকবে। কন্টিনিউয়াস ম্যান্ডেটরি মানে কি? সে দিবে। এখন সে রুগী বেঁচে আছে না মরে গেছে ওদিকে তাকানোর তার সময় নেই, সে এই মেশিন কি করবে? ভেন্টিলেশন করতেই থাকবে। এটা হচ্ছে কন্টিনিউয়াস ম্যান্ডেটরি ভেন্টিলেশন। অ্যাসিস্ট কন্ট্রোল ভেন্টিলেশনটা কি?
ভেন্টিলেশনটা কন্ট্রোল করবে, অ্যাসিস্ট করবে। সেটা হচ্ছে কন্টিনিউয়াস ম্যান্ডেটরি ভেন্টিলেশনের থেকে অ্যাসিড একটু পার্থক্য হচ্ছে, অ্যাসিস্ট কন্ট্রোলে সে রোগীকে শ্বাস নিতে একটু অ্যালাউ করতে পারে। অ্যাসিস্ট কন্ট্রোল ভেন্টিলেশনে কি করবে, রোগীকে সামান্য শ্বাস নিতে সে অ্যালাউ করতে পারে, কিন্তু কন্টিনিউয়াস ম্যান্ডেটরি ভেন্টিলেশন রোগীর সাথে কোনো গ্যাঞ্জাম করবে না, রোগীর সাথে কন্টিনিউয়াস সে দিতেই থাকবে। তাকে আমি যেভাবে সেট করে দিচ্ছি, ও রোগী মনে করেন একটা রোগীরও কিছু শ্বাস নেওয়া আছে না, রোগীর একটা শ্বাস নেওয়ার প্যাটার্ন আছে না, রোগী মনে করেন 10, 14, 12 বার নিচ্ছে না, কিন্তু 3 বার নিচ্ছে, 4 বার নিচ্ছে শ্বাস, বা 6 বার নিচ্ছে। তো 6 বার মনে করেন নেওয়ার সময় ওই ম্যান্ডেটরি ভেন্টিলেশনে মনে করেন তখন এক্সপিরেটরি ফেজ ও লাগাই দিবে গাঞ্জাল, এদিক থেকে বাতাস আসতেছে আবার এদিক থেকে বাতাস যাচ্ছে, তাহলে একটা গন্ডগোল লাগবে না, সে গন্ডগোল করতে থাকবে। এই জন্য কন্টিনিউয়াস ম্যান্ডেটরি ভেন্টিলেশন যদি আমি কোনো রোগীকে দিই, তার জিসিএস কম হইতে হবে, এবং তার হচ্ছে যদি আমি দিই তাকে মাসেল রিল্যাক্সেন দিয়ে অথবা সিডেট করে রাখতে হবে, যাতে সে নিজের শ্বাসটা খুব কম নেয় এবং টোটাল মেশিনের সাথে যেন ফাইট না করে। তাহলে সিএমবি মোডে যদি আপনি কোনো রোগীকে দিতে চান, তাকে আপনি কি করতে হবে, নকডাউন করতে হবে কমপ্লিট। অ্যাসিস্ট কন্ট্রোল ভেন্টিলেশনে সিএমবির সাথে কাছাকাছি, তবে অ্যাসিস্ট কন্ট্রোল ভেন্টিলেশনে অ্যাসিনক্রনি মোটামুটি একটু কম হবে, মানে তার সাথে একটু সামান্য অ্যাসিস্ট করবে, দুই একটা অ্যালাউ করতে পারে। আর ইন্টারমিডিয়েট ম্যান্ডেটরি ভেন্টিলেশন, সেটাও হচ্ছে ম্যান্ডেটরি ভেন্টিলেশন করবে ইন্টারমিডিয়েট, মানে দেখা যাচ্ছে কম কম, একটা আপনি নিচ্ছেন একটা আমি নিচ্ছি, এই টাইপের মেশিন নিচ্ছি, এরকম একটা। আর সিনক্রোনাইজড ইন্টারমিডিয়েট ভেন্টিলেশনটা হচ্ছে খুব ভালো, খুব ভালো বলতে আগে একসময় খুব ব্যবহৃত এসআইএমবি। এসআইএমবিটা হচ্ছে আপনার, আপনি যদি রোগী শ্বাস নিতে চায়, রোগী শ্বাস নিতে চাইলেই কিন্তু মেশিনে দেখা যাবে, মেশিনে একটা ট্রিগার হয়, সে যখন নিজে শ্বাস নিতে চায় মেশিনে দেখা যায়, মেশিন সেন্স করতে পারে পেশেন্ট ইজ ট্রাইং টু ব্রেথ, পেশেন্ট ইজ ট্রাইং টু ব্রেথ, যখন মেশিন সেন্স করে ওই সময় মেশিন আর নিজে শ্বাস নেয় না, ওই সময় আর মেশিন শ্বাস দেয় না, ওই শ্বাসটা মেশিন অ্যালাউ করে কাকে, ওই মানুষটাকে অ্যালাউ করে, এর পরের ব্রেথটা আবার মেশিন দেয়, তাহলে সিনক্রোনাইজ করে ফেলে। মনে করেন আপনি যদি সেট করে রাখেন 12 যদি আপনি সেট করে রাখেন ম্যান্ডেটরি ভেন্টিলেশনে, বা 10টা বা 12টা সেট করেন বা 10টাই সেট করেন, রোগী যদি 6টা শ্বাস নেয় 6টা শ্বাস এসআইএমবি মোডে মেশিন দিবে, রোগী যদি 5টা শ্বাস নেয় 7টা শ্বাস এসআইএমবি মোডে মেশিন নিবে, তাইলে রোগীর সাথে সে ঠিক করে ফেলবে। ঠিক আছে, আমি কি বুঝাতে পারতেছি, কথাটা বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে ভাইয়া। ওকে, তো আরো অনেকগুলো ভেন্টিলেশনের মেথড আছে, প্রেসার সাপোর্ট ভেন্টিলেশন আছে, যে একটু প্রেসার দিলে, একটু প্রেসারের খেলা, লাংসে কি আসলে প্রেসার ডাইনামিক্স, হ্যাঁ, আপনি শ্বাস নেওয়ার সময় একটু হেল্প করলে, কেউ যদি একটু আগাই দেয়, প্রেসার একটু দেয়া মানে কি জানেন, মনে করেন ওই যে আমরা মই ঠেলতেছি না, আমরা মই দিই না একটা বড় গাছে ওঠার সময়, অথবা মানুষ আমরা তার পাছার মধ্যে একটু ধরে রাখি না যে একটু উঠ, আপনার মাথার উপরে উঠ, ওই যে একটু সাপোর্ট দিলে কি হয়, সে আরেকটু উপরে উঠতে পারে। প্রেসার সাপোর্ট ভেন্টিলেশন হচ্ছে কাছাকাছি একই ধরনের, একটু প্রেসার দিয়ে একটু সাপোর্ট দিয়ে ধরে রাখে যাতে ভেন্টিলেশনটা ভালো হয়। প্রেসার কন্ট্রোল ভেন্টিলেশন, ইনভার্স আই রেশিও ভেন্টিলেশন, ইনভার্স আই রেশিও ভেন্টিলেশনটা এটা একটা ট্রিটমেন্ট মডালিটি অফ এআরডিএস, ওদিকে আমি যাব না, ওইখানে পারমিসিভ হাইপারক্যাপনিয়া থেকে শুরু করে আরো অনেক কিছু আসবে, এগুলো সব করতে গেলে পুরো আইসিইউ 10-15 দিন পড়া লাগবে, আমাদের পরীক্ষা হচ্ছে, পরীক্ষা পাস করতে হবে একটু। আর এপিআরপিটা হচ্ছে এয়ারওয়ে প্রেসার রিলিজ ভেন্টিলেশন, একদম নতুন মোড আসছে, হাই ফ্রিকোয়েন্সি ভেন্টিলেশন, ডিফারেন্সিয়াল লাং ভেন্টিলেশন, এগুলো মোটামুটি। তো মোটামুটি 4-5টা একটু নাম জানলে, সবগুলো মুখস্থ একেবারে ভালো জানতে হবে তা না, আপনি যদি 3-4টা অ্যাটলিস্ট পেশেন্টটা ফার্স্ট টাইম একটু সার্ভ করতে পারেন, একটু জাস্ট ম্যানেজ করতে পারেন, দ্যাটস এনাফ। কারণ আরো সামনে এগুলো নিয়ে পড়াশোনা শেষ নাই, যত পড়তেছেন আরো অনেক পড়ার সুযোগ আছে। ভাইয়া এসএমবি মোড, ভাইয়া কন্ট্রোল মোড ভেন্টিলেশন এরকম কিছু আছে? কন্ট্রোল মোড তো নাই, কন্টিনিউয়াস ম্যান্ডেটরি ভেন্টিলেশন আছে সিএমবি। ওইটা আমি কোথায় শুনছি তাহলে, কন্ট্রোল মোড ভেন্টিলেশন? এটা সম্ভবত সিএমবি কে হয়তো বলছে কিনা। আচ্ছা আচ্ছা, ওটা কন্টিনিউয়াস ম্যান্ডেটরি ভেন্টিলেশন, কন্ট্রোল মোড ভেন্টিলেশন মানে একই জিনিস। একই জিনিস। আচ্ছা এক্স্যাক্টলি, অনেক জায়গায় এটা লেখা আছে, সিএমবি কে কন্ট্রোল ম্যান্ডেটরি ভেন্টিলেশন বলে লেখা আছে কন্টিনিউয়াস এর জায়গায়। যাও, এখন আমরা এসআইএমবি একটা ছবি কিন্তু আমরা দেখি, এসআইএমবি এখানে ছবিতে দেখেন যে এখানে কিন্তু দেখেন বড় বড় সুন্দর সুন্দর শ্বাস যেগুলো, এগুলো মেশিন দিচ্ছে, কিন্তু পেশেন্ট যেগুলো কোনো সময় একটু নিচে, কোনো সময় একটু ছোট নিচে, কোনো সময়
কাছাকাছি নিচে, দুইটা বড় নিচে আর একটা ছোট নিচে। এই যে মাঝখানে ছোট ছোট পিক গুলো আসছে, এগুলো হচ্ছে পেশেন্ট চেষ্টা করছে, পেশেন্ট ব্রেথ নিচ্ছে। এটার সাথেই কিন্তু যখন এই পেশেন্ট নিচ্ছে তখন কিন্তু মেশিন কিন্তু আর শ্বাস নেয় নাই। তাহলে মেশিন যেটা নিচ্ছে সেটা কিন্তু যেটা সেট করে দিচ্ছে ওইভাবে নিচ্ছে, কিন্তু পেশেন্টটা কম কম নিচ্ছে। তাহলে দেখছেন সিনক্রোনাইজ ইন্টারমিডিয়েট ম্যান্ডেটরি ভেন্টিলেশন। ইন্টারমিডিয়েট মানে হচ্ছে পেশেন্টের সাথে আমি সেট করে দিচ্ছি যে 10 যদি সেট করে দিই তাহলে তার মিনিমাম কত হতে হবে, 6 সেকেন্ডে একটা 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 হইতে হবে। তো 6 সেকেন্ডের মধ্যে একটা পেশেন্ট যদি একবারও না নেয় তখন সে নিবে এভাবে। তাহলে 12 সেকেন্ডের মধ্যে যদি তার দুইটা হওয়ার কথা, পেশেন্ট যদি একটা নেয় তাহলে দুইটা নিবে, এভাবে করে করে পেশেন্টের সাথে ঠিক করে করে। এই যে যেমন এটা যদি দেখি যে মানুষ 5টা নিচ্ছে, মানে যার পেশেন্ট, আর মেশিন 3টা দিচ্ছে, এইভাবে করে দিচ্ছে। হ্যাঁ, এগুলো একটু দেখে নেবেন, এগুলো খুব কঠিন কিছু না। ইন্ডিকেশন কন্ট্রাইন্ডিকেশন দেখে নেবেন। কন্ট্রাইন্ডিকেশন একটা জিনিস দেখেন, পেশেন্ট ইজ কমপ্লিটলি আনকনসিয়াস। পেশেন্ট যদি একদমই শ্বাস না নেয়, পেশেন্ট যদি একদম ফুললি আনকনসিয়াস থাকে, তখন সিনক্রোনাইজ ইন্টারমিডিয়েট ভেন্টিলেশনটাই কারণ হচ্ছে পেশেন্টকে মোটামুটি অ্যালার্ট থাকতে হবে এবং সে তার কিছু শ্বাস থাকবে। এবং এসআইএমবি হচ্ছে একটা মানে উইথড্রয়াল মোড, ভেন্টিলেটর থেকে উইন করার মোড। ভেন্টিলেটর থেকে আমরা একটা রোগী আসা মাত্র দেখা গেছে থেকে অনেক বেশি তার সাপোর্ট লাগছিল, সে সাপোর্ট দিচ্ছি, একদিন দুদিনের পরে আস্তে আস্তে আমরা উইনিং করার জন্য যখন প্রসেস নিচ্ছি তখনই কিন্তু আমরা চেষ্টা করতেছি। এই জন্য কমপ্লিট আনকনসিয়াস এবং ভেন্টিলেটরের সাথে একদম ডিপেন্ডেন্ট, রেসপিরেটরি রেট অনেক বেশি, এসপিএ2 কম, এই ধরনের রোগীকে কিন্তু আমরা এসআইএমবি দিব না। ঠিক আছে, এসআইএমবিটা হচ্ছে উইনিং মোড মানে হচ্ছে রোগী আস্তে আস্তে সুস্থতার দিকে যাচ্ছে, তাহলে এই ধরনের রোগীকে আমরা দিব না। এটা হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন। কন্ট্রোল ম্যান্ডেটরি ভেন্টিলেশন, হ্যাঁ, এই যে সিএমবি, কন্ট্রোল ম্যান্ডেটরি ভেন্টিলেশন অথবা কন্টিনিউয়াস ম্যান্ডেটরি ভেন্টিলেশন। এখানে দেখেন তো একদম ফিক্সড করে কিন্তু দিয়েই যাচ্ছে, কোনো গ্যাপ আছে? রোগীকে শ্বাস নিতে দিচ্ছে, ছবি দেখা যাচ্ছে? যাচ্ছে। জি ভাইয়া। দেখছেন কোনো শ্বাস নিচ্ছে? রোগী কিন্তু কোনো শ্বাস নিচ্ছে না, একদম ইন্টারভেলে ফিক্সড টাইডাল ভলিউম, ফিক্সড রেট, মিনিট ভেন্টিলেশন। এই যে দেখেন উপরে ফিক্সড টাইডাল ভলিউম, ফিক্সড রেট, মিনিট ভেন্টিলেশন, সবই একদম ফিক্স করে দিবে এখানে। ঠিক আছে, ইন্ডিকেশন অ্যাপনিয়া অফ অ্যানিকোস, একদমই অ্যাপনিয়া হয়ে গেছে। বা জিবিএস এ কি হচ্ছে, রেসপিরেটরি মাসল প্যারালাইসিস, সে কি শ্বাস নিতে পারবে? তাকে দিব। অথবা ব্রেন ট্রমা, ইনজুরি, এগুলোতে শ্বাস নিতে পারবে? সব শেষ, তখন দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে ডিসঅ্যাডভান্টেজ একটা আছে, লো কার্ডিয়াক আউটপুট। যখন কন্টিনিউয়াস একটা পজিটিভ প্রেসার ভেন্টিলেশন করে তখন তো কন্টিনিউয়াস হার্টের চারপাশে ধাক্কা লাগে, এরকম বাতাস ঢুকতে 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 কন্টিনিউয়াস একটা প্রেসার দিয়ে রাখে, পজিটিভ প্রেসার দেওয়ার কারণে কার্ডিয়াক আউটপুটটা কমে যায়। কার্ডিয়াক আউটপুট কমে যায় কারণ কি, ইন্টারথোরাসিক প্রেসার বেড়ে যায়। ইন্টারথোরাসিক প্রেসার বেড়ে যাওয়ার কারণে কার্ডিয়াক আউটপুটটা আগের মতো হয় না, এই জন্য একটু কার্ডিয়াক আউটপুট কমে যায়। চান্স অফ বেরোট্রমা, কন্টিনিউয়াস বাতাস তো ওকে শ্বাস নিতে ছাড়তে কিছু দিতেছে না, সব মেশিনেই করতেছে, তাহলে যে কোনো মুহূর্তে কি হইতে পারে, একটা লাংস ফুটে যাওয়ার সুযোগ আছে। বেরোট্রমা, ভলিওট্রমা, ভলিউম বেশি যাওয়ার কারণে ফুটে যাওয়া, আর বেরোট্রমা হচ্ছে সরাসরি ফুটে যাওয়া। আর পোরলি টলারেট বাই মোস্ট অফ দি পেশেন্ট। সিএমবি মোডটা কিন্তু পোরলি টলারেট হয় কারণ ওর রোগীর সাথে কোনো সিনক্রোনাইজ করে না এবং ইচ্ছা মতো দিতেই থাকে। তো আমার তো মাঝে মধ্যে তো একটু কম শ্বাস নিতেও পারি, অনেক সময় আমরা কিন্তু দেখা যায় একটা দীর্ঘশ্বাস ছাড়ি, আবার অনেক সময় একটু দীর্ঘশ্বাস ফলোড বাই একটু শ্যালো ব্রেথ নিই। এগুলো কিন্তু সিএমবি মোডে কোনো কিন্তু অ্যালাউ করবে না। ঠিক আছে, সে দিতেই থাকবে কন্টিনিউয়াস। তো একই তাহলে শ্বাস তো আমরা নিজেরাও নিই না সবসময়, তাই না? তাহলে এই জিনিসগুলোর সাথে একটু আছে। এবং এই রোগীকে আমি যদি সিএমবি মোডে একটা রোগীকে ওষুধ দিতে চাই, তাকে কমপ্লিট প্যারালাইসিস করাটাই হচ্ছে উত্তম, আদারওয়াইজ অ্যাসিনক্রোনিয়া হবে, তাহলে সিডেশন, হেভি সিডেশন লাগবে, মাসকুলার প্যারালাইসিস লাগবে। আচ্ছা, সিপেপটা কি জিনিস? কন্টিনিউয়াস CPAP পজিটিভ এয়ার প্রেসার। আচ্ছা, এই যে এটাও সিপেপ যদি আমরা দিয়ে রাখি, এটাও একটা উইনিং মোড এবং নন ইনভেসিভ ভেন্টিলেশন। আমরা যখন একটা রোগীকে ভেন্টিলেশন অক্সিজেন দিতে চাই, একটা রোগীকে একটু সাপোর্ট দেয়া, কারণ আপনি দেখেন দূর থেকে একটা অক্সিজেন অথবা বাতাসকে টেনে এনে দেয়া, আর যদি আমি গোড়ায় যদি একটু বাতাস প্রেসার দিয়ে ধরে রাখতে পারি, তাহলে অক্সিজেন বা বাতাসটা নিয়ে একটু সহজ নামার জন্য সহজ। কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেসার দিলে আমাদের একটু ইয়েটা সহজ হয়। যেমন আপনি হাইপোক্সেমিয়া, হ্যাঁ, এখন আপনি দেখেন আপনার যখন ঘুমান, আমি যখন অনেক মোটাসোটা যখন ঘুমাই, তখন আমার অবস্থাটি স্লিপ অ্যাপনিয়া হয়, দেখা যায় এক সময় টাং ফল ব্যাক হয়ে আমার বন্ধ হয়ে গেছে। তো আমি যদি এটা সিপ্যাপ থাকে, কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেসার থাকে, টাং ফল ব্যাকটা আমার
প্রিভেন্ট করা একটু সহজ, কারণ একটা কন্টিনিউয়াস প্রেসার থাকার কারণে পুরো টাংটা কি হবে, ফলব্যাক হবে না মোটামুটি। তাহলে এই ধরনের দেখুন হাইপোক্সিমিয়া, এআরডিএস, পালমোনারি এডিমা, স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম, এগুলো হচ্ছে ইন্ডিকেশনস। ভেন্টিলেটর সেটিংটা দেখে নেবেন, এগুলো খুব বেশি আহামরি কঠিন কিছু না। আর এখানে একটা হাই প্রেসার লিমিট দেয়া আছে। হাই প্রেসার লিমিট গুলো হচ্ছে এর চেয়ে বেশি প্রেসার হলে মেশিন অটো ডিসকানেক্ট হয়ে যাবে, কারণ এখানে যেহেতু একটা প্রেসারের খেলা, এই জিনিসগুলো আপনি লাং ডাইনামিক্স এর সবকিছু কিন্তু একটা প্রেসারের খেলা, এবং প্রেসারটা জেনারেট হচ্ছে কোথায়, মেশিনে। তো ডেফিনেটলি এখানে একটা সার্কিট ব্রেকার বসাইতে হবে, ঠিক কিনা? যখনই একটা প্রেসার, আপনি যখন একটা এসি লাগান, একটা সার্কিট ব্রেকার লাগান, একটা বড় ভালো ইনস্ট্রুমেন্ট লাগালে সার্কিট ব্রেকার লাগান, যাতে আপনার জিনিসটা সুরক্ষিত থাকে। মানে আপনি কি সুরক্ষা চান? আপনার যেটা খুব বেশি কনফিডেন্সিয়াল অথবা খুব বেশি সফিস্টিকেটেড যে ইনস্ট্রুমেন্ট আপনি বসাইছেন, সেটা সুরক্ষার জন্য কিন্তু মূলত আপনি কি একটা সার্কিট ব্রেকার লাগান, যাতে একটা সার্কিট ব্রেকার ঠিক করে এখানে কত এম্পিয়ার বিদ্যুৎ প্রতি মিনিট প্রতি ঘন্টায় পার হইতে পারবে। যে বেশি হলে মেশিনটা ক্ষতিগ্রস্ত হবে। তো আমাদের এখানে মেশিনটা সফিস্টিকেটেড। কি আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে, এখন যাচ্ছে। ওকে, ঠিক আছে। তাইলে কোথায় ছিলাম? হ্যাঁ, তো সার্কিট ব্রেকার লাগাই। তাইলে আমাদের এখানে আমার সফিস্টিকেটেড মেশিন কি, আমার লাংস এবং আমি নিজে। তাইলে এখানে একটা নির্দিষ্ট, আমার যেহেতু কন্টিনিউয়াস বাতাস ঢুকবে বাইরে হবে, বিভিন্ন গন্ডগোল লাগবে, এই জন্য আমাকে একটা হাই প্রেসার লিমিট ঠিক করতে হবে, যেটাতে আমার যে যার থেকে বেশি প্রেসার হলে বলিও ট্রমা অথবা অন্যান্য জিনিসগুলো ঘটতে পারে, এই জন্য হাই প্রেসার লিমিট দিতে হবে, এর চেয়ে বেশি প্রেসার যেন জেনারেট করতে না পারে। আপনি যদি মনে করেন যে আপনি একটা রোগী ইন্টিউবেশন করা আছে, আপনার হাইপোক্সিয়া এই রোগীটা, এই সময় আপনি কি অক্সিজেন ফ্লাশ দিতে পারবেন ইন্টিউবেশন করা অবস্থায়? কই আওয়াজ নাই কেন? একটা রোগী ইন্টিউবেশন হাইপোক্সিয়ায় অক্সিজেন ফ্লাশ দেয়া যাবে? না ভাইয়া, লাংস হয়ে যাবে, ঠিক আছে, দেয়া যাবে না। তাহলে এখানে একটা আকিদা আছে কখন কি করব। হ্যাঁ, গেল। আর ফিজিওলজিক্যাল ইফেক্ট হচ্ছে এই যে আমার কন্টিনিউয়াস পজিটিভ এয়ার প্রেসার, টায়ার ভলিউমটা একটু বাড়ে, পালমোনারি ভেনাস অ্যাডমিক্সচার বাড়ে, একটু ভালো হয়, ইনক্রিজ এয়ারওয়ে প্রেসার, ডিক্রিজ ইন্টারপালমোনারি শান্টিং, একটু শান্টিং কমে। এই শান্টিং মান্টিং কি আসলে, শান্টিং কমে কিভাবে? মনে করেন আপনি কেন দিচ্ছেন, এটা হাইপোক্সিয়া, একটা রোগীকে মনে করেন এটা লাংসে হাইপোক্সিয়া, মানে কিন্তু কি হচ্ছে, বিকিউ মিসম্যাচ হচ্ছে, ব্লাড সাপ্লাই কিন্তু ঠিক আছে, কিন্তু অক্সিজেন কম মানে ভেন্টিলেশন কম হচ্ছে, ভেন্টিলেশন কম হলে কি হচ্ছে, তাহলে ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচ হবে। তা আপনি যদি একটু ভালো করে পজিটিভ এয়ারওয়ে প্রেসার দিয়ে একটু বেশি করে অক্সিজেন বা ভেন্টিলেশনটা বাড়াইতে পারেন, তাহলে একটু মিসম্যাচ কমবে না, শান্টিং কমবে না, একটু কমবে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে অনেকক্ষণ চালাইলে আবার ইনক্রিজ আইসিপি টাইসিপি এগুলো আছে, এগুলো পড়েন, এগুলো কঠিন কিছু না, পড়লে আপনারা পারবেন। পিপ জিনিসটা কি? হোয়াট ইজ পিপ? পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেসার, পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেসার। এখন পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেসারটা হচ্ছে, আপনি দেখেন এটা বোঝাবো হচ্ছে, আমি একটা জিনিস ঠিক করি কিভাবে আপনাকে বোঝানো, সেটা ঠিক করি। আচ্ছা, আপনি একটু জিনিস চিন্তা করেন যে একটু একটু আমি যদি সহজ করে বলি, আপনারা কি বেলুন ফুলাইছেন? ওই যে বিভিন্ন জায়গায় বেলুন ফুলাতে বাতাস বাজে, বাঁশি বাজে যে বেলুন গুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যখন বেলুনটা, সেগুলোতে কি দেখছেন যে জোরে যদি আমি বাতাসটা, তখন যে অনেক সময় চুপসে যায় জোরে বাতাস বের হইতে গিয়া। বিষয়টা হচ্ছে যে লাংসটা তো একটা টোটাল বায়ুকোটরির এক একটা বাক্স। এখন এই বাক্সগুলোর মধ্যে যখন আমি যদি মানে বাতাসের ধর্মটা কি, হাই প্রেসার থেকে লোয়ার জোনে যাবে, হাই প্রেসার থেকে লোয়ার জোনে যাবে। এখন হাই প্রেসার থেকে লোয়ার জোনে যাওয়ার জন্য তাইলে আমাকে মনে করে লাংসের ভিতরে প্রেসার হচ্ছে 40, নেজোফেরিংসের 30, নেজাল বাইরে 10, তাহলে বাতাসটা এখান থেকে ফুরফুর করে বের হবে। এখন বাইরে যে নেজোফেরিংসে যে প্রেসারটা, এই প্রেসারটা যদি 30 না হয়ে 10 হয়, তাহলে বাতাসটা কি দৌড়ে আসবে না? কারণ যেহেতু তার লোয়ার এন্ডটা অনেক কমে গেছে। কারণ আমরা তো এটার দৌড়ার গতিটা কিসের উপর নির্ভর করবে,
প্রেসার ডিফারেন্সের উপর নির্ভর করবে। আমার লাংসের একদম লাস্ট অ্যালভিওলাসে প্রেসার মনে করেন 40 আর নস্ট্রিলে প্রেসার হচ্ছে 10, তাহলে প্রেসার ডিফারেন্স কত? 30। আর নস্ট্রিলে যদি প্রেসার 20 হয় তাহলে প্রেসার ডিফারেন্স 20। কখন বাতাসটা দৌড়ে আসবে বলেন, আওয়াজ দেন। বাতাসটা দৌড়ে আসবে কখন? ডিফারেন্সটা যখন বেশি থাকবে। 10 থাকবে যখন This is- তখন পাগলের মতো করে বের হইতে চাই, বের হইতে গিয়া অ্যালভিলাসটা কোলাপস করে ফেলবে না? হ্যাঁ। এই জন্যই এক্সপিরেটরি প্রেসার, যে একটা প্রেসার কন্টিনিউয়াস ধরে রাখা যাতে অ্যালভিলাস গুলা কোলাপস না হয়। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা, পিপের প্যাথোফিজিওলজিটা? ভাইয়া যদি আরেকটু বলতেন। যারা যারা বুঝছেন ওইখান থেকে একজন একটু বলেন। বুঝলেন? হ্যাঁ। কেউ বুঝেন নাই? 14-15 জনের মধ্যে কেউ বুঝেন নাই? যারা বুঝছেন ওইখান থেকে একজন বলেন। এটা হচ্ছে ভাইয়া এমন একটা প্রেসার যেটা আমাদের আহ মানে লাংসের অ্যালভিওলাই গুলাকে কলাপস হওয়া থেকে প্রিভেন্ট করবে, এবং এই প্রেসারটা কন্টিনিউয়াস থাকবে এই অ্যালভিওলার ওয়াল গুলাতে। এটাই হচ্ছে পিপ, যেটা মানে এক কথায় যেটা আর কি। এই কথাটাই তো আমি বললাম, এই কথাটাই তো বললাম যে একটা জিনিস হাই প্রেসার লো প্রেসারে থেকে বাতাসটা যখন বের হচ্ছে, তো বাতাস বের হচ্ছে তো সবই বের হবে। এখন সবই বের হবে, যাতে ফুল খালি হয়ে না যায়, যাতে ফুল খালি হয়ে না যায় সেই জিনিসটাই হচ্ছে পিপটাই সেই জিনিসটা মেনটেন করে। বুঝা গেছে? হ্যালো, হ্যাঁ ভাইয়া বোঝা যাচ্ছে এখন শোনা যায়। স্ক্রিনটা নাই হ্যাঁ ভাইয়া বোঝা যাচ্ছে। তাইলে এখন আমরা চলে আসি ফিজিওলজিক্যাল পিপ, ইনস্টিংক্ট পিপ, এগুলো আছে না, এগুলো ডিটেলস পড়তে গেলে অনেক পড়া। কিন্তু যাদের নিজস্ব আগ্রহ আছে যে আমি ইন্টেনসিভ কেয়ার সম্পর্কে আরো একটু জানতে চাই, তারা ব্যক্তিগতভাবে কোনো একটা ক্লাস সেশনের অ্যারেঞ্জ করলে আমরা সেখানে আলোচনা করব। কিন্তু এখন কমন ফোরামে পরীক্ষার পাশের জিনিস একটু বেশি আলোচনা করতে হবে। ক্লিয়ার? এরপরে হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এগুলো পড়েন, এগুলো 14 ভাইয়া এফআইওটোটা নিয়ে একটু বলেন না ভাইয়া, এফআইওটোটা। এটা নিয়ে একটু বলি, ভালো কথা। এফআইওটা হচ্ছে ফ্র্যাকশন অফ ইন্সপায়ার্ড অক্সিজেন। আমার বাতাসে অক্সিজেন থাকে হচ্ছে 21%, নাইট্রাস বেশি আমরা জানি। তো নরমাল বাতাসে এফআইও2 হচ্ছে ফ্র্যাকশন অফ ইন্সপায়ার্ড অক্সিজেন, ইন্সপায়ার্ড গ্যাস। তাহলে আমি যে টোটাল বাতাসটা নিচ্ছি এখানে অক্সিজেন কত? 21%। তাহলে নরমাল এয়ারের এফআইও2 কত? 0.21। এখন যদি আমি 1 লিটার অক্সিজেন আমার নাকে দিই, 1 লিটার অক্সিজেন যদি নাকে দিই 4% করে, মানে রাফলি 4% করে এফআইও2 বাড়ে। 1 লিটার অক্সিজেনে কত এফআইও2 বাড়বে? 4%। 4%। এখন কোন মানুষ যদি 10 লিটার অক্সিজেন নেয় তাইলে তার এফআইও2 কত বলেন? 40 তো আর 40%। 40 প্লাস 21 61%, মানে হচ্ছে 0.61, 0.6 হচ্ছে তার এফআইও2। একটা রোগী 15 লিটার Plus- অক্সিজেন কত? 81। 81। কারণ কি? কারণ সে 0.82 নরমাল এয়ারের পাশাপাশি তো আরো 0.8 15 লিটার অক্সিজেন দিচ্ছে। কারণ 15 লিটার বা 10 লিটার অক্সিজেন দেওয়ার মানে এই না যে তাকে আমি বাতাস কোনো নিতেই দিচ্ছি না। সে তো বাতাসের সাথে হ্যাঁ, শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে না তো আপু। আবার শুনতে নেটওয়ার্কে পাচ্ছি না। নেটে অনেক প্রবলেম করতেছে। হ্যাঁ,
দেখা যাচ্ছে? হ্যালো, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না ভাই। ওই শেয়ার তো করলাম, একটু দেখেন তো আবার। দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। এখন হ্যাঁ। দেখা যাচ্ছে। যাচ্ছে তো যে Okay. 50% ওল্ড পেশেন্টের এটা দেখাচ্ছে। তাহলে কি FIU নিয়ে আর কোনো প্রশ্ন আছে? FIU নিয়ে আর কোনো এফআইটা নিয়ে আমার একটা কোশ্চেন আছে, 1 লিটার অক্সিজেন দিয়ে কি 4% বাড়বে না 0.4% বাড়বে? 4% থেকে বাংলাদেশ 0.4% বাড়বে। 0.04 জি 0.04 তাহলে 0.04 আর এবং 21 মিলে কত হবে? মানে 0.2 0.04 মিলে কত হবে? 25%, 1 লিটার দিলে 0.25% বাড়বে। 0.25 কেন বাড়তেছে? মানে বাড়তে তো 4%। 21% এর সাথে 4% যোগ করে 1 লিটারে তো বাড়লো 0.4%, সাথে ইন্সপায়ার্ড যে এয়ারের অক্সিজেন 0.21%। 4% না, 4%, টোটাল 4%, নট 0.4। 4%। হ্যাঁ, 5% হচ্ছে। মানে 25 লিটার পর্যন্ত অক্সিজেন দিতে পারবে। 25 লিটার অক্সিজেন হবে, এখন 100 100 হবে। জি জি। আচ্ছা, ওকে। আর কোনো প্রশ্ন আছে? FIU? আচ্ছা, আমরা নেক্সট প্রশ্ন যাচ্ছি। একটা প্রশ্ন, যখন একটা রোগী যখন একটা ভেন্টিলেটরে থাকে, তাহলে আপনার জেনারেল কেয়ার কি করবেন? জেনারেল কেয়ার বলতে তার প্রত্যেকটা সিস্টেম, যে ডাইজেস্টিভ সিস্টেম, তারপর হচ্ছে নার্ভাস সিস্টেম, তার হচ্ছে কার্ডিয়াক সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, স্কিন মাস্কুলোস্কেলিটাল সিস্টেম, তারপরে যে রেনাল সিস্টেম, আপনি যে সিস্টেমগুলোর নাম জানেন প্রত্যেকটার কেয়ার নিতে হবে। এটাই হচ্ছে ভেন্টিলেটর একটা রোগী থাকলে কেয়ার নেওয়া। আমি যদি ত্বক থেকে শুরু করি, মাস্কুলোস্কেলিটাল, তাকে ময়েশ্চার করতে হবে, স্কিনের কেয়ার নিতে হবে, মানে ভালো করে প্যাডিং দিতে হবে, যেসব প্রেসার এরিয়া আছে প্রেসার এরিয়াগুলোতে ভালো করে তাকে ইয়ে দিতে হবে, কি বলে, ওই যে কি বেড কতগুলো আছে না, নিউমেটিক বেড, এগুলো দিতে হবে প্রেসার এরিয়ায়, যাতে কোনোভাবে বেড সোর না হয়, প্রেসার এরিয়ায় যেন প্রেসার না পড়ে। ওগুলো তো আমাদের হ্যাঁ, কিছু শোনা যাচ্ছে না। আমি শুনতে পাচ্ছি না। কি শোনা যাচ্ছে এখন? এখন শোনা যাচ্ছে? জি ভাইয়া। জি শোনা যায়। আমি বলছি যে সিস্টেম গুলা জানা থাকলেই আমার মনিটর করা, তাহলে প্রতিটা সিস্টেমের যত্ন নেওয়া, যে কার্ডিয়াক সিস্টেমের যত্ন যদি আমি নিই, কার্ডিয়াক সিস্টেমের যত্ন নিলাম, প্রতিটা সিস্টেমের যত্ন নেওয়াটাই হচ্ছে আসল কাজ। কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। জি শোনা যাচ্ছে। সিস্টেম গুলোর যত্ন নেওয়া, যদি আমি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল যত্ন নিই, তাহলে কি করতে হবে? মুখ থেকে শুরু করে মুখের যত্ন নিতে হবে, মুখে সাকশন দিতে হবে, মুখে ক্লিন করতে হবে, আমার মুখের কোনো আলসার আছে কিনা সেগুলা ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? সিক্রেশন জমতে দেওয়া যাবে না, সিক্রেশন গুলো আমাকে সাকশন দিয়ে নিয়ে যেতে হবে। আর গ্যাস্ট্রিকের যে ক্ষেত্রে আলসার প্রোফাইলিক্সিস দিতে হবে, বাউলের কেয়ার নিতে হবে, বাউলের খাবার দিতে হবে, আর্লি এন্টারাল ফিডিং দিতে হবে, ফিডিং গুলো দেওয়ার পরে আবার খাবারটা ঠিক মতো যাচ্ছে কিনা, পায়খানা হচ্ছে কিনা সেটা নজর নিতে হবে, অ্যানাস এরিয়া ক্লিয়ার রাখতে হবে। তাহলে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মোটামুটি হইলো। শোনা যাচ্ছে না। আজকে আবার নেটের সমস্যা। হ্যাঁ, কিছু শুনতে পাচ্ছি না।
সব চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কোথায় নেট যায় তো বুঝি না, নেট কই যায়, এবার শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। নেট কই যায় মাঝে মাঝে। মানে কি করোনার সাথে কি সব কি অবস্থা সবার, করোনার মধ্যে কি আমরা একদম এবার হবে কিনা কি হবে আল্লাহ জানে, কি অবস্থা কপালে আছে সবার, ডেপুটেশন তো আটকে যাচ্ছে শুনে। তাইলে আমরা নার্ভাস সিস্টেমের কি কেয়ার নিব বলেন? নার্ভাস সিস্টেমের কি কেয়ার নিব? বলেন, একদম সাহস করে বলেন, নার্ভাস সিস্টেমের কি কেয়ার নিব? একজন বলে নার্ভাস সিস্টেমের কি কেয়ার নিব, শোনা যাচ্ছে না কথা? লেভেল অফ কনসিয়াসনেস দেখবো, জিসিএস দেখবো। লেভেল অফ কনসিয়াসনেসটা ফ্রিকোয়েন্টলি মনিটর করব, জিসিএস দেখব, তারপর তার রিফ্লেক্স গুলো ঠিক আছে কিনা দেখবো, তার আই দেখবো, সব সময় আই এক্সামিনেশন করব, তার প্রেসার দেখবো। চেক করব। রেসপিরেটরি সিস্টেমের কি কেয়ার নিব, রেসপিরেটরি সিস্টেমের কি কি দেখবো, তার হার্ট রেসপিরেটরি রেট কেমন দেখবো, রেসপিরেটরি রেসপিরেশন আছে কিনা দেখবো, ইফুট কেমন আছে দেখবো, তারপর হচ্ছে তার লাংস এর কেমন আছে দেখবো, রেট কেমন আছে দেখবো। হ্যাঁ, অ্যাক্সেসরি কোনো মাসল ইউজ করতেছে কিনা, রেসপিরেটরি লেবার্ড ব্রিদিং আছে কিনা সেগুলো চেক করব, এফআইও কেমন লাগতেছে এগুলো চেক করব। হ্যাঁ, তাহলে এগুলো আর কি প্রতিটা সিস্টেম ওয়াইজ ধরলে দেখবেন যে পড়া সহজ হয়ে গেছে। এরপরে হচ্ছে ইনস্ট্রুমেন্টাল এবং ইনভেস্টিগেশন। ইনস্ট্রুমেন্টাল কি আছে, ওই যে ইসিজি দেখবেন, এসপি2 দেখবেন, হ্যাঁ, ইন্টারআর্টেরিয়াল ব্লাড প্রেসার দেখবেন, সিবিসি দেখবেন, ইন্টারমিডিয়েট সেন্টারি এয়ারওয়ে প্রেসার, টাইডাল বল, ল্যাবরেটরি ইনভেস্টিগেশনে নরমাল পরীক্ষা, রেগুলার সিবিসি, আরবিএস, সেরাম ক্রিয়েটিনিন, ইলেক্ট্রোলাইট। হ্যাঁ, আর জেনারেল ম্যানেজমেন্ট একদম মোটামুটি আমাদের মোটামুটি হচ্ছে আমরা যেগুলো আনকনসিয়াস রোগী ম্যানেজ করার জন্য কতগুলো গদবাদা লেখা ছিল না, সেগুলোর পাশাপাশি আরেকটু গুছিয়ে লেখাটাই হচ্ছে এটা। এখানে ল্যাবরেটরি ইনভেস্টিগেশন দুইভাবে দেওয়া আছে, ডেইলি কিছু ইনভেস্টিগেশন আর উইকলি কিছু। যেমন ক্যালসিয়াম ডেইলি করা যাবে না, ডেইলি করার কোনো দরকার নেই। ফসফেট, ম্যাগনেসিয়াম, লিভার ফাংশন টেস্ট এগুলো আমরা উইকলি করব। হ্যাঁ, কারণ প্রতিদিনই এই আইসিইউ রোগী করতে পারবো না। আচ্ছা, এখানে একটা প্রশ্ন দেখা যাচ্ছে যে সেটা হলো প্যারামিটারস টু বি monitored of ventilatory patient in ICU। এগুলো আপনারা একবার রিডিং করলে মোটামুটি পারবেন, কমপ্লিকেশনও পারবেন। নজোকোমিয়াল তাদের বলার কিছু নেই, নজোকোমিয়াল ইনফেকশন কি জিনিস, হাসপাতালে আসার আগে ছিল না, হাসপাতালে আসার পরে ঘটছে। এই ধরনের ইনফেকশন গুলাকে নজোকোমিয়াল ইনফেকশন বলে। তো এক্স্যাক্টলি এগুলো কেন কেন কারণ, এগুলোর ইন্টারভেনশন, পেশেন্ট ফ্যাক্টর আছে, এগুলো একটু সমাজবিজ্ঞান টাইপের পড়া, একবার রিডিং করলে মোটামুটি পড়ে ফেলতে পারবেন, এগুলো খুব কঠিন কিছু না, রিডিং করলে বুঝে যাবে। এখন একটা পেশেন্টকে কিভাবে আমি অ্যাসেস করব উইন করার জন্য, তাহলে স্টেপ একটা হচ্ছে রেডিনেস ফর উইনিং। উইনিং করার জন্য তার রেডিনেস মানে রেডি আছে কিনা সেটা অ্যাসেস করব। এরপর স্পন্টেনিয়াস ব্রিদিং ট্রায়াল করব, এসবিটি এর ইউজ করব। তাহলে রেডিনেস কি করব, পেশেন্ট এগুয়েট আছে কিনা, কোঅপারেটিভ আছে কিনা, পেশেন্ট হেমোডাইনামিক স্টেবল আছে কিনা, কোনো ধরনের আয়নোট্রপ আছে কিনা, ঠিক আছে। রেডিওলজিক্যালি একটা লাং এর মনে করেন একটা শেডো ছিল, শেডোটা রিজলভ হয়েছে কিনা, নিউমোনিয়া ছিল, নিউমোনিয়া চলে গেছে কিনা, পানি ছিল, পানি চলে গেছে কিনা, অ্যাবনর্মাল মেজর অর্গান বা সিস্টেম ফেলিওর, এটা কিডনি ফেলিওর ছিল, ঠিক হয়েছে কিনা, এখন ইমপ্রুভ হয়েছে কিনা, আপনার ব্রেন ফেলিওর ছিল, ব্রেন ফেলিওরটা এখন ঠিক হয়েছে কিনা, মোটামুটি একটু আগে চেয়ে জিসিএস ইমপ্রুভ হয়েছে কিনা, অ্যাসিড বেস ডিসঅর্ডার থাকবে না, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকবে না, এগুলো ক্লিয়ার থাকতে হবে। আমি এগুলো করলেই, এবং কোনো ইনফেকশন, সিভিয়ার ইনফেকশন আছে কিনা, এখন জ্বর আছে কিনা, এফআইউ2টা 40% এর নিচে আছে কিনা, এফআইউ2টা 40% এর নিচে আছে কিনা, এফআইউ2 40% এর নিচে যদি এসপিও2 ভালো থাকে, তার মানে বুঝতে হবে আস্তে আস্তে সে উইনিং করার জন্য রেডি হচ্ছে। এরপরে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট মেকানিক্যাল ক্রাইটেরিয়া, যে ইনস্পিরেটরি প্রেসারটা 20 এর কম থাকতে হবে। ইনস্পিরেটরি প্রেসারটা কিন্তু একটা রোগী শ্বাস নেওয়ার সময় এখানে কিন্তু মেশিনে দেখা যায় ইনস্পিরেটরি প্রেসার, পিক ইনস্পিরেটরি প্রেসার, পিআইপি, পিক ইনস্পিরেটরি প্রেসার, এটা কত কম থাকতে হবে, 20 এর কম। টাইডাল বলে 20 এর যদি বেশি থাকে, তার মানে বুঝতে হবে কি ইনস্পিরেটরি প্রেসারটা বুঝেন। ইনস্পিরেটরি প্রেসার আমি শ্বাস নেওয়ার সময় আমি কেমন শ্বাস নিই,
আমি খুব অল্প করে শ্বাস নিই নর্মালি, খুব অল্প করে, কিন্তু আমি অল্প টান দিলে অনেক শ্বাস চলে আসে। কিন্তু এই শ্বাসটা টানার জন্য যদি আমাকে অনেক কষ্ট করতে হয়, তার মানে কি হবে? তার মানে কোনো একটা জায়গায় ঝামেলা আছে, অথবা বাতাসে অক্সিজেন কম, অথবা আমার লাংসে কষ্ট আছে। আমি কি বুঝাইতে পারছি এই কথাটা? ইন্সপিরেটরি প্রেসার বেশি হওয়া মানে কি? আমি হয়তো পাহাড়ের মধ্যে আছি যেখানে অক্সিজেন কম, অথবা আমার লাংসেই ডাইনামিক্সে ঝামেলা আছে। ক্লিয়ার? বুঝতে পারতেছেন? জি। আর টাইডাল ভলিউম 5-এর বেশি, 5 ml পার কেজি। ভাইটাল ক্যাপাসিটি 10-এর বেশি হইতে হবে। মিনিট ভেন্টিলেশন 10 ml এর বেশি হইতে হবে। আর র্যাপিড শ্যালো ব্রিদিং ইন্ডেক্সটা 100-র কম হইতে হবে। হ্যাঁ, 100-এর বেশি হলে কিন্তু আমাদের এই ক্রাইটেরিয়া গুলাই কিন্তু এই মর্গানে আছে। এই ক্রাইটেরিয়া গুলো যদি না হয়, ইন্সপিরেটরি প্রেসার যদি 20-এর বেশি হয়, টাইডাল ভলিউম যদি 5-এর কম হয়, ভাইটাল ক্যাপাসিটি যদি 10-এর কম হয়, হ্যাঁ, র্যাপিড শ্যালো ব্রিদিং ইন্ডেক্স যদি 100-এর বেশি হয়, তাইলে কি করতে হবে? ভেন্টিলেশন করতে হবে। তো এগুলো ভাইয়া, বলেন। র্যাপিড শ্যালো ব্রিদিং ইন্ডেক্স এটা জিনিসটা কি? এটা খুবই সহজ। এটা একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে তার FiO2 কত আছে ওইটার সাথে রেসপিরেটরি রেট কে দিয়ে একটা ভাগ করা লাগে। মর্গান একটু দেখে দিবেন, এটা সিম্পল একটা সূত্র আছে। এই যে তার FiO2 কত আছে এটা দিয়ে একটা তার, আর সে কয়বার শ্বাস নিচ্ছে, এটার সাথে একটা র্যাপিড শ্যালো ব্রিদিং ইন্ডেক্স করা হয়। জাস্ট দুইটা জিনিসকে ভাগ করে করা হয়। ওইটা একটু দেখে নিয়েন। আমার এই মুহূর্তে ঠিক মনে নেই, অনেকদিন হচ্ছে। যাই হোক, মর্গানের জাস্ট একটা ইন্ডেক্সে গেলেই হবে, র্যাপিড শ্যালো ব্রিদিং ইন্ডেক্স 3rd অথবা 4th পেজে আছে। এখন এগুলো যখন ঠিকঠাক থাকে তখন আমি কি করব? স্পন্টানিয়াস ব্রিদিং টাইল, SBT টা করব। স্পন্টানিয়াস ব্রিদিং টাইল সেই যে মনে আছে আমরা যখন উইনিং করার জন্য মেথড কি কি আছে, ওই যে প্রেসার সাপোর্ট ভেন্টিলেশন, SIMV, সিনক্রোনাইজড ইনহিবিটরি ভেন্টিলেশন, CPAP, এগুলো কি উইনিং মোড। এগুলো দিয়ে উইন করার চেষ্টা করা হয়। আর টিপিস এখন ইউজ না করার জন্য বলা হয়। তারপর আমরা বইপত্র শুনে আসছি, পড়ে আসছি, টিপিস বলতে কোনো অসুবিধা নেই, টিপিস একটা। হ্যাঁ, কারণ টিপিস এর কাজটা আলটিমেটলি প্রেসার সাপোর্ট অথবা SIMV তে গিয়ে করা যায়, SIMV থেকে সরাসরি অফ করা যায়। তাহলে উইনিং ফ্রম SIMV এটা একটু দেখবেন, এটা আহামরি কিছু কঠিন না। জাস্ট যে সিস্টেমে একবার দিব, দুইবার দিব, এরপর আস্তে আস্তে একটা এবিজি করব। এবিজি করে যদি কার্বন ডাইঅক্সাইড রিটেনশন না থাকে, এরপর আস্তে আস্তে আমরা অফ করব। 15 থেকে 30 মিনিট ধরে আমরা SIMV তে উইনিং প্রসিডিউর চালাবো। তাহলে এগুলো একটু পড়ে নেবেন, এগুলো কঠিন কিছু না। এইটা একটু আরেকবার বলবেন, উইনিং ফ্রম SIMV টা। উইনিং ফ্রম SIMV টা হচ্ছে যে SIMV দেখুন যে ব্রেথটা একটু আস্তে আস্তে কমাচ্ছেন। SIMV মানে কি? সিনক্রোনাইজড ইন্টারমিডিয়েট ম্যানুয়াল ভেন্টিলেশন। এখন একটা রোগী মনে করেন এমনি আমার শ্বাস নেওয়া কত দরকার, 12 বা 14 দরকার না? তা আমি SIMV তে মনে করেন শ্বাস দিচ্ছিলাম 8 শ্বাস দিচ্ছিলাম শ্বাস, তাহলে সে 4 বার নিচ্ছিল আর 8 বার আমি দিচ্ছিলাম, মেশিন থেকে দিচ্ছিল। দ্যাট মিনস আমি আস্তে আস্তে একটু কমাবো, এই যে আমি মেশিনের সাপোর্টটা কমাবো কিভাবে? 8-এর জায়গায় আমি 6 দিব। তাইলে আমি 1 মিনিটে 1 থেকে 2 ব্রেথ কমাবো। 1 মিনিট আমি একটা ব্রেথ কমাইলাম, মনে করেন 7 দিলাম, 1 মিনিট পরে আরো 1 কমাইলাম। ঠিক আছে, সাপোর্টটা আমি এরপরে 4 করে দিলাম। এভাবে কমিয়ে কমিয়ে আমি কিছুক্ষণ দেখলাম। কিন্তু কমিয়ে দিয়ে আমাকে যেটা করতে হবে, এবিজি করতে হবে। এবিজি করে আমি কার্বন ডাইঅক্সাইড প্রেসারটা দেখবো। কারণ আমি যদি মেশিনের সাপোর্ট কমাই দেওয়ার পরে তার যদি ভেন্টিলেটরি ফেলিউর হয়, দ্যাট মিনস কার্বন ডাইঅক্সাইড যদি জমে যায় তার শরীরে, তখন কিন্তু আমি উইন করতে পারবো না। তো এই জন্য আমি করব কার্বন ডাইঅক্সাইড লেভেলটা দেখে কার্বন ডাইঅক্সাইড লেভেলটা দেখে যদি দেখি যে 15 থেকে 30 মিনিট পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হচ্ছে না, আমি যদি 6, 4, 5 এরকম করে যদি আমি দেখি 15 মিনিট রাখার পরে আমি একটা এবিজি করব। এবিজি করার পর যদি দেখি যে আমার 40-র উপরে নাই কার্বন ডাইঅক্সাইড লেভেল, 40 আমাদের অ্যাকসেপ্টেবল লেভেল অফ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে ইউজুয়ালি 40, 45। তো 45 এর উপরে যদি না ওঠে, তার মানে সে শ্বাস নিতে পারবে, মেশিনের সাপোর্ট লাগবে না। তো এভাবে করলে এরপর আমি উইন করার মানে কি এক্সটিভিশন করা আর কি। বুঝতে পারছি? জি জি। ভেন্টিলেশন টিপি সব দিকে ঘটনাগুলো একই রকম, কথাগুলো কিন্তু ঘুরে পিছে আসবে, একটু পরে দেখবেন। তারপর এক্সটিভিশন করলেন যদি নরমাল, এবং খেয়াল রাখতে হবে এক্সটিভিশনের পর পর কিন্তু তাকে একটু সাকশন, তারপর হচ্ছে আপনার একটু নেবুলাইজ করা, তারপর হচ্ছে প্রম্পটা পজিশনে রাখা, তারপর হচ্ছে তাকে একটু অক্সিজেন সাপোর্ট দেওয়া ম্যান্ডেটরি পোস্ট অপারেটিভ, মানে পোস্ট এক্সটিভিশন হাইপোক্সিয়াটা যেন না হয়। হ্যাঁ, কারণ অনেকক্ষণ ধরে সে মেশিনে ছিল,
সে একটা সাপোর্টের মধ্যে ছিল, এখন হঠাৎ করে উইথড্র করার পরে কিন্তু এই ঘটনাগুলো প্রয়োজনীয় করুন। তাহলে কন্ট্রাইন্ডিকেশন কি? উইনিং এর জন্য যে রেডিনেস এর যে ঘটনাগুলো ছিল সেগুলো না থাকলেই কন্ট্রাইন্ডিকেশন, আর তো নতুন করে কিছু নেই, এগুলো হেডলাইন। ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড লাং ইনজুরি, ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড লাং ইনজুরি হচ্ছে ভেন্টিলেটর দেওয়ার আগে এই ধরনের লাং অসুবিধা ছিল না, এখন ভেন্টিলেশনে দেওয়ার পরে তার কিছু অসুবিধা হয়েছে। ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড লাং ইনজুরি আছে, আর একটা হচ্ছে ভ্যাপ। ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড লাং ইনজুরি, এরপর আরেকটা হচ্ছে ভ্যাপ। ভ্যাপটা হচ্ছে 48 আওয়ার্স ট্রাকিয়াল ইন্টিউবেশন করার পরে, 48 আওয়ার্স পার হওয়ার পরে যদি কারো লাংসে কোনো শ্যাডো থাকে বা নিউমোনিয়া থাকে, ওটাকে বলা হয় ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া। রিস্ক ফ্যাক্টর এগুলো একদম আগের জিনিস, এগুলো আমি এত কিছু পড়বো না, কারণ এত কিছু পড়ার সময় কিন্তু আমাদের নেই। জিবিএস নিয়ে প্রশ্ন আসে, জিবিএস এর একটু ঘটনাগুলো হালকা পাতলা পড়ে দেখবেন। আমরা চলে যাব ইয়েতে, হিস্ট্রি ক্লিনিক্যাল ছিল পড়ে দেখবেন, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস পড়ে দেখবেন, এগুলো সব এই অ্যাসেন্ডিং প্যারালাইসিস এর যত প্রকার ডিডি আছে এগুলো এখান থেকে দেখে নিতে পারেন। ম্যানেজমেন্টটা হচ্ছে আমাদের গামা গ্লোবুলিন আইবিআইজি, এখানে 5 ডেইলি ইনফিউশন 2 গ্রাম পার কেজি বডি ওয়েট অনুসারে দিতে হবে। 5টা ডেইলি ইনফিউশন দিতে হবে 2 গ্রাম পার কেজি বডি ওয়েট অনুসারে। আরেকটা হচ্ছে প্লাজমা প্যারালাইসিস। প্লাজমা প্যারালাইসিসের ডোজটা হচ্ছে 40 থেকে 50 ml পার কেজি 4 টাইমস এ উইক, এক সপ্তাহে 4 বার 40 থেকে 50 ml পার কেজি। এগুলো অনেক ব্যয়বহুল, তবে রেসপন্স ভালো। আর সাপোর্টিভ কেয়ার যেগুলা, ও তো ফুল প্যারালাইসিস বলা যায়, কারণ কখন এই জিনিসগুলো লাগবে আইসিইউতে, জিবিএস এর রোগী আইসিইউতে কখন, যখন রেসপিরেটরি প্যারালাইসিস হয়। তাহলে রেসপিরেটরি প্যারালাইসিস মানে কি? আলটিমেটলি পুরো শরীরে প্যারালাইসিস। প্যারালাইসিস রোগীকে যা যা করা দরকার সেগুলো সবগুলো একটু আগে কিন্তু বলছি, ওই জিনিসগুলো এখানে আবার আসবে। ট্রাকিওস্টমিটা পরে আজকে আমরা মোটামুটি শেষ করব, বিকজ হচ্ছে আইসিইউর পুরো জিনিসটা একদিনে আসলে ডিফিকাল্ট হবে। আইসিইউটা আমরা আরেকদিনে একটা ফাঁকে আমরা একদিন বলবো, সবার সাথে কথা বলে ফেসবুকে বলে দিব আজকে ফ্রি থাকলে ওরকম একটা সময় রাত 8টা হোক 9টা হোক আমরা নিয়ে নিব। ট্রাকিওস্টমির ইন্ডিকেশন, বাকি জিনিস আমরা জানি। ট্রাকিওস্টমির ইন্ডিকেশন কি? আর কমপ্লিকেশনের মধ্যে 2 ভাগ করতে হবে, আর্লি কমপ্লিকেশন, লেট কমপ্লিকেশন। আর্লির মধ্যে প্রথম হচ্ছে হেমোরেজ, তারপরে ট্রাকিয়াল টিউব ডিসপ্লেসমেন্ট, ব্লক হয়ে গেছে। আর যেহেতু এখানে একটা অপারেশন করছি এবং অপারেশনের আশেপাশে বাতাস দিচ্ছে, তার মানে একটা সার্জিক্যাল এমফাইজিম হতে পারে, নিউমোথোরাক্স। আর লেটে যেগুলো যে ট্রাকিয়াল ইনফিউশন, ট্রাকিয়াল টিউব স্টেনোসিস, ট্রাকিয়াল ডাইলেটেশন মেয়ে করে, এই জিনিসগুলো আসতে পারে। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো। এখন ট্রাকিওস্টমি কেয়ারটা কি? ট্রাকিওস্টমি কিন্তু শর্ট কেসও আসে মাঝে মাঝে। ট্রাকিওস্টমি কেয়ারের মধ্যে দেখেন হিউমিডিফিকেশনটা সবসময় একটু ভিজে রাখার চেষ্টা করা ওইটা, হ্যাঁ। কারণ হচ্ছে আমার দেখেন, আমার নাকের যে বাতাসগুলো ঢুকতো, এগুলো কিন্তু নাকের একটা বড় কাজ কি? হিউমিডিফিকেশন করা। নাকের একটা বড় কাজ কি? হিউমিডিফিকেশন করা। তাইলে ট্রাকিওস্টমি টিউব দিয়ে যে বাতাসটা যাচ্ছে সেটা বাইপাস হয়ে চলে যাচ্ছে না, নাক বাদ দিয়ে সরাসরি ট্রাকিয়ে চলে যাচ্ছে, তাইলে এটাকে হিউমিডিফিকেশন করে দিতে হবে। হিউমিডিফিকেশনটা মূলত কি? একটু বাতাসে একটু পানি মিশ্রণ করা, এটা হচ্ছে হিউমিডিফিকেশন। এরপর ট্রাকিওব্রঙ্কিয়াল সাকশনই করতে হবে, ডেইলি ক্লিনিং এবং ড্রেসিং, রেডিউস ইনফেকশন। আর ফিক্সেশনটা ঠিক করতে হবে, হ্যাঁ, ডাবল ট্যাপ দিয়ে, দুই পাশে ট্যাপ দিয়ে, এক পাশে করে। আর ট্রাকিওস্টমি টিউবটা যে মাস্ট বি চেঞ্জ, ট্রাকিওস্টমি টাই যেটা আমি যেটা ফিতা দিয়ে বাঁধি দুই পাশে, এটা অবশ্যই প্রতিদিন চেঞ্জ করতে হবে। প্রেজেন্স অফ ট্রাকিয়াল ডাইলেটরস, স্পেয়ার ট্রাকিওস্টমি টিউব, মানে ট্রাকিওস্টমি টিউব এই জিনিসগুলো সাথে রাখতে হবে। আর একটা, এবং সাথে প্রভিশন অফ কমিউনিকেশনের জন্য পেন এবং পেপার রাখতে হবে। আর ওই যে সেপসিসটা মারাত্মক ইম্পর্টেন্ট। আগামী ক্লাসে সেপসিসটা, এই সেপসিস এখান থেকে পড়া যাবে না, কিন্তু সেপসিস কিন্তু টোটাল 2019 গাইডলাইনে চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। সেপসিসের সবকিছু চেঞ্জ হয়ে গেছে। এখানে যেগুলা ওই যে সিভিয়ার সেপসিস, সার্স এগুলো কিন্তু এখন নাই। সেপসিসের গাইডলাইনটা আমরা চেঞ্জ হয়ে গেছে। আমরা আগামী ক্লাসটা শুরু করব হচ্ছে সেপসিস দিয়ে বাকি অংশটা, ঠিক আছে? এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। যেগুলো বললেন এগুলো সবই কি আমাদের ডিএ রিটেনে আসে? সবগুলো প্রশ্নই এখান থেকে পড়ে ফেলবো? সবগুলো আসে। রোলিং যেগুলো প্রশ্ন আছে এখানে একটা বানানো নেই, যেগুলো সব আসা কোয়েশ্চেন সব। এই যে ব্যারোট্রমা, ভলুট্রমা, অ্যাটেলেকট্রমা, এই তিনটা জিনিস আসলে কি? 468 পেজের অনিতে। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, আমি বলতেছি। অ্যাটেলেকট্রমা সেটা আমি পরে আসতেছি। অ্যাটেলেকটিসিস হয়ে যে ট্রমা, সেটা হচ্ছে অ্যাটেলেকটিসিস মানে কি? অ্যাটেলেকটিসিস মানে কি? অ্যাটেলেকটিসিস মানে
এক একটা কমপ্লিট অর পার্শিয়াল প্যারালাইসিস। বন্ধ হয়ে যাওয়ার কথা বলে যাবে। মনে করুন অনেকক্ষণ বাতাস না দিলে ধ্বংস হয়ে যাওয়ার। আর বলিওট্রমা যেটা, বলিওট্রমা বেরোট্রমা হচ্ছে যে প্রেসার বেড়ে যাওয়া। বেরোমিটার আমরা বেরোমিটার দিয়ে কি মাপি? বেরোমিটার কিসের একক মনে আছে? বেরোমিটার দিয়ে আমরা প্রেসার মাপি না, মনে আছে? ইন্টারমিডিয়েট মেট্রিক। বায়ুর চাপ মাপা। যদি কোনো একটা ফিক্সড একটা জিনিসের মধ্যে প্রেসার বাড়াই দিলে এটা ফাটবে না, এটা ইনজুরি হবে না? জি ভাইয়া। প্রেসার বাড়িয়ে দেওয়ার ফলে কোনো লাংসকে ক্ষতিগ্রস্ত করার নাম হচ্ছে বেরোট্রমা। আরেকটা জিনিস আছে, একটা বেলুন আছে, বাতাস বেশি দিলেও এটার মধ্যে আবার প্রেসার বেড়ে, বাতাস বেশি দেওয়ার পরেও এটা ইনজুরি হবে না? কারণ লাংসের তো একটা নির্দিষ্ট এক্সপেক্টেবিলিটি আছে, আপনি ইচ্ছে মতো বাতাস দিলে এটা ঠিক হবে, ফাটবে না এটা? ওই যে ক্ষতিগ্রস্ত হওয়া, বেশি ভলিউম দিয়ে ক্ষতিগ্রস্ত হওয়াটা হচ্ছে ভলিওট্রমা, বেশি প্রেসার দিয়ে ট্রমা করা সেটা হচ্ছে বেরোট্রমা। আর অ্যাটেলেক্ট্রোট্রমা বা অ্যাটেলেক্টেসিস এটা হচ্ছে এই যে আমরা অনেক সময় লাংসকে যখন আমরা হঠাৎ করে যখন লাংসকে প্যারালাইজ করি, ওয়ান লাং ভেন্টিলেশন, আর একটা লাংসে যখন অনেকক্ষণ ধরে আমরা অক্সিজেন না দিই, ওখানে অনেকগুলা অ্যালভিউলাস কিন্তু অ্যাটেলেক্টেসিস হয়ে যায়, পার্মানেন্ট নষ্ট হয়ে যায় বেশিক্ষণ অ্যাটেলেক্টেসিস হয়ে যায়। ক্লিয়ার? ক্লিয়ার। আর কোনো প্রশ্ন? আমি একসাথে আইসিইউ ক্লাসটা নিতে পারতাম আরো আধা ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টা, কিন্তু আসলে কি হয় আইসিইউ জিনিসটা তো আসলে একদিনে পড়াই ফেললে মাথার উপর দিয়ে চলে যায় সবকিছু। এই জন্যই আমি আসলে গত ক্লাসটা 2 দিন নিব আর কি, কারণ পুরো ক্লাসটা আমি পড়াইলে তো হইলো না, আপনার তো জিনিসটা আসলে একটু নিজেরও ঠিক করতে হবে, আর এখান থেকে আপনাদের টোটাল 25 মার্কসের একটা কোয়েশ্চেন আসে। তো এই জন্যই আমি আসলে, কারণ ক্লাসটা আরেকটা দিন আর একটু সেপসিস দিয়ে শুরু করব, একটু মনে করাই দিয়েন কি দিয়ে শুরু করব? সেপসিস দিয়ে। সেপসিস দিয়ে আমরা একটা বাকি কোশ্চেন একটু, এটা হচ্ছে মানে এখানে না, এজ এ হোল একটা কোশ্চেন, সেটা হচ্ছে ওই যে অ্যানেস্থেটিক ম্যানেজমেন্ট কোন ডিজিজের যদি বলে, সেক্ষেত্রে আমরা রিটেনে কি মানে প্রি অপারেটিভ চেক আপ ওইখান থেকে শুরু করব না কিভাবে শুরু করব, আর অতটা কি লেখা সম্ভব? অ্যানেস্থেটিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনার প্রশ্ন, আপনাকে একটা জিনিস ঠিক করতে হবে, প্রশ্নটার মার্কস কত। মার্কস যদি হয় 5, 5-এর জন্য আপনি 5কে গুণ দিবেন 1.7 দিয়ে। 1.7 দিয়ে গুণ দিলে আপনাকে 5 দিয়ে 1.7 কে গুণ দিলে 5×17 কত হয়? 5×15 75। তাহলে 8 মিনিট কেন? মিনিট 8 মিনিট হিসাব করার মধ্যে টোল অ্যানেস্থেটিক ম্যানেজমেন্টকে আপনি 5 মিনিটে লিখবেন, আর 3 মিনিট আপনি আনুষঙ্গিক জিনিস লিখবেন, যতটুক লিখতে পারেন। কারণ এটা যদি এখন আপনি একদম প্রি অপারেটিভ তারপরে একেবারে সব ড্রাগ হিস্ট্রি এগুলো টিগুলো সব পড়তে চান, আপনি অ্যানেস্থেটিক ম্যানেজমেন্টের জন্য সময় রাখবেন, মানে সোল অ্যানেস্থেটিক ম্যানেজমেন্টের মধ্যে সময় রাখবেন 2 মিনিট, এটা কিন্তু হবে না। 5 মিনিট হচ্ছে টোটাল অ্যানেস্থেটিক ম্যানেজমেন্ট। সেখানে ইন্ডাকশন থাকবে, প্রিমেডিকেশন থাকবে, ইন্ডাকশন থাকবে, মেইনটেনেন্স অফ অ্যানেস্থেসিয়া থাকবে, ইমার্জেন্স ফ্রম অ্যানেস্থেসিয়া থাকবে, পোস্ট অপারেটিভ কেয়ার থাকবে। কারণ পোস্ট অপারেটিভ কেয়ারও কিন্তু একটা অ্যানেস্থেটিক ম্যানেজমেন্ট। এটাকে পোস্ট অপারেটিভ কেয়ার না বলে লিখবেন পোস্ট অ্যানেস্থেসিয়া কেয়ার ইউনিট। ওইখানে আপনার জন্য ওইটার জন্য রাখবেন 5 মিনিট, আর বাকি 3 মিনিট আপনি লিখবেন বাকি জিনিসগুলো। আমি কি অ্যান্সারটা বুঝাইতে পারছি? এটার জন্য আপনি হলিস্টিক আপনাকে ভালো করে কিন্তু গুছিয়ে অ্যান্সার দিবে না। কারণ কি, এক একটা টিচার এক একটা জিনিস পছন্দ করে। আমি ব্যক্তিগতভাবে এত লাউডলি পছন্দ করি, আমি পছন্দ করি জিনিসটা লিখলো কিনা। কিন্তু অনেক স্যার আছে, আমার সাথে অনেক স্যারের সাথে কথা হয়েছে, অনেক স্যারই বলে যে আমি চাই যে মানে হঠাৎ করে কেন সে চলে গেল ওইখানে, সে তো একটা শিরোনাম দিবে, একটা জিনিস স্টার্ট করবে। অনেকে আমাদের সেই মনে আছে কিনা আগে আমরা শিরোনাম সূচনাগুলো এক এক রকম লিখতাম লাল নীল কলম দিয়ে, কিন্তু এখন এই লেভেলে এগুলোর কোনো আসলে যৌক্তিকতা নেই। কিন্তু তারপরে অনেক স্যার আবার এগুলো পছন্দ করে। তো কার খাতা কোন স্যারের কাছে গেছে আমরা জানিও না, তো দেখা যাবে আরেকজন একটু লিখছে, সে 1 মার্কস 2 মার্কস বেশি পেল। আমি হয়তো জানি, কিন্তু আমি ফরম্যাটটা না লেখার কারণে, কিন্তু আমার ফরম্যাট আমি ঠিক করবো এইভাবে যে 5 মিনিট আমি ওইটার জন্য লিখবো, আর বাকি অলংকার এগুলো লিখবো আমি অনলি 3 মিনিট অথবা 2.5 মিনিট। এটা হচ্ছে এক্সাক্ট আনসার। আচ্ছা, আর কোনো প্রশ্ন না থাকলে আমরা আজকের ক্লাস ইনশাআল্লাহ এখানে শেষ করব। নেক্সট কালকে কি সময় আছে নাকি পরশু দিন সময় আছে? পরশু
সোমবার তো লকডাউন, সবাই তো বাসায় থাকবে। সোমবারে বাকি অংশটা নিতে চাচ্ছিলাম। সোমবারে করেন ভাই, সোমবারে তো লকডাউনে। ও, হ্যাঁ ভাইয়া তাহলে সোমবার হবে। তাহলে সোমবারে মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট প্রাইমারি ডেট থাকলো। সোমবারে সকালে ফেসবুকে গ্রুপ দিয়ে দিব যদি আমরা সবকিছু ঠিকঠাক থাকে। হ্যাঁ, আর ভাইয়া আজকের ক্লাসটা কি মানে রানিং ফলো করলেই হবে? আমি বেসিক্যালি কি মানে আমাদের থাকি। আইসিইউতে অনেক কিছু ক্লাস তো মানে আমি চার্ট গুলো দিয়ে দিব, আরো কিছু ইলাবোরেট করব, কিন্তু তারপরে আমি দিন শেষে বলবো যে আইসিইউতে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে, ডিপ্লোমা পরীক্ষা, সেগুলো মোটামুটি অনেকে আছে। মানে রনিটা যদি পুরো ভালো করে পড়া হয় তাহলে মোটামুটি প্রশ্নগুলো মোটামুটি পারবে। তাতে আমি ফ্রিতে 6 থেকে 7টা পেজ আমি পড়াবো আমাদের ক্লাসে। বেস্ট অফ লাক। ভাই সোমবারে কয়টার সময় ক্লাস নেবেন আমাদের সকালে? সকালে না, মানে সকালে জানিয়ে দিব, ক্লাস দিব রাতে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। সকালে ক্লাস নিয়ে বোর এখন আসলে খুব ডিফিকাল্ট হয়। ফ্যামিলির বাচ্চা কাচ্চা সবাই তো আসলে প্রফেশনাল লাইফে ব্যস্ত। সবার জন্য আমার কাছে মনে হয় না সকালে সবার টাইম ম্যানেজ করে একটু ইয়ে হয় কি। ভালো থাকবেন। যাও